অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরও একটি নতুন উপন্যাস শুরু করতে যাচ্ছি। উপন্যাসটির নাম হলো তিথি। তিথির বয়স 14+। বাইরে এখন ফুটফুটে ভোর। তাদের লবণ হ্রদের বাড়ির বাগানে এখন অসময়ে কেন যে একটা কোকিল ডাকছে, আর একটা বাতাস, খুব অদ্ভুত ভুতুড়ে বাতাস হু হু করে বয়ে যাচ্ছে। ঠিক মনে হয় বাতাসের কিছু কথা আছে, বলতে চাইছে কিন্তু বোঝাতে পারছে না। তিথি এই ভোরবেলাটিকে টের পাচ্ছে, শুনতে পাচ্ছে কোকিলের ডাক। বাতাসের ঝাপটায় তার ববকাট চুল উড়ছে, ঝাপটা মারছে, কিন্তু তিথির সমস্ত মন প্রাণ নিবদ্ধ একটা প্যাডের কাগজে লেখা কয়েকটা লাইন চিঠিতে। ঠিক চিঠিও নয়, তার বাবা বিপ্লব দত্ত বাংলা ভালো জানতো না, লিখতে গেলে অজস্র বানান ভুল করত, তাই পারতপক্ষে বাংলা ব্যবহার করত না। একটু বেশি কোণাচে অক্ষর এবং ডান দিকে খুব বেশি হেলানো এক ধরনের ছাঁদ ছিল তার বাবার। এই হাতের লেখা চিনতে কোনো অসুবিধেই নেই তিথির। ওপরে খুব আনুষ্ঠানিকভাবে লেখা, টু হুম ইট মে কনসার্ন। তার নিচে সেই মারাত্মক কয়েকটি লাইন, নোবডি, অ্যাবসলিউটলি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ. Life was all fun. It is funnier to take it away. I lived well, contented. Don't bother my family. Bye. বিপ্লব দত্ত। বাবার ইংরেজি সই খুবই ভালো চেনে তিথি। পরিষ্কার সই, কোনো অস্পষ্টতা নেই। ঠিক যে ধরনের মানুষ ছিল তার বাবা, স্পষ্ট মানুষ। তবু কেন যে কেউ ঠিকমতো বুঝতে পারেনি লোকটাকে। বিপ্লব দত্ত মারা গেছে মাস 2 আগে। তখন কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, ফলে পুলিশ কিছু ঝামেলা পাকিয়ে তুলেছিল। সোমনাথ মামা এবং তার প্রভাবশালী বন্ধুরা লালবাজারকে নাড়া দিয়ে তবেই মৃতদেহ পুলিশ হেফাজত থেকে উদ্ধার করে আনে। তিথি ভোরের ফুটফুটে আলোয় কোকিলের ডাক আর বাতাসের শব্দ শুনতে শুনতে তার বাবার সুইসাইড নোটটার দিকে সম্মোহিতের মতো চেয়ে রইল। কপালের ওপর চুলের ঝটকা নেমে আসছে মাঝে মাঝে। সে কি বাবার ঈষৎ ভগ্ন কিন্তু গভীর কণ্ঠস্বরও শুনতে পাচ্ছে? লাইফ ওয়াজ অল ফান, ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে, বাই। এলিয়টের ওল্ড পোসামস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস বইটা এই ভোরে খুঁজে বের করার কোনোই প্রয়োজন ছিল না তিথির। কবিতা সে পড়েও না। 2 মাস বাদে আজই আবার ভোররাত থেকে সে শুরু করেছিল তার ফিজিক্যাল ওয়ার্কআউট। প্রতিদিন সে অন্তত 2-3 মাইল দৌড়ায়। 1 মাস বিরতির পর অবশ্য অর্ধেকও পারল না। উরু আর পায়ের ডিম ব্যথায় অবশ করে আনল। সঙ্গে একটা ক্লান্তি, হতাশা, ঘাম, বিরক্তি। মনে হচ্ছিল বৃথা শ্রম। বারান্দায় স্কিপিং করতে করতে মনে হচ্ছিল বাঁদরের মতো লাফাচ্ছি কেন, কি হবে এইসব করে। ঘরে এসে পাখাটা খুলে মেঝের ওপর শুয়ে পড়েছিল তিথি। গরম লাগছিল ভীষণ, তাই মেঝের ঠান্ডাটা বড় ভালো লাগছিল তার। মেঝেয় শুয়েছিল বলেই দেখতে পেল বুককেসের একদম নিচের তাকে একখানা বই উল্টো করে রাখা। তিথি গোছানো মেয়ে, উল্টোপাল্টা একদম পছন্দ করে না। মেঝের উপরেই গড়িয়ে গিয়ে সে বুককেস খুলে বইটা সোজা করে রাখতে গিয়ে দেখল একটা সাদা কাগজের কোনা উঁচু হয়ে আছে। টেনে বের করতেই তার চোখ স্থির হয়ে গেল। এই আবিষ্কারের এখন আর কোনো মূল্য নেই। তার বাবার শরীর পঞ্চভূতে মিলিয়ে গেছে কবে। তবু তিথির যেন মনে হচ্ছিল সে তার বাবাকে স্পষ্টভাবে টের পাচ্ছে। বাবা যেন কাছেই, পাশেই। এই বাড়ির প্রায় সবাই নাস্তিক, কিংবা নাস্তিকও বলা যায় না, একটু হচপচ। ভগবান টগবান নিয়ে কেউ ভাবে টাবে না। ভূত টুত ইত্যাদি নিয়েও তারা কখনো মাথা ঘামায়নি। কিন্তু কি আশ্চর্যের বিষয়, বিপ্লব দত্ত মারা যাওয়ার পরই এই বাড়ির আবহাওয়ায় কিছু একটা সঞ্চারিত হলো। কেমন যেন থম ধরে গেল চারদিকটা। একটা ঘোর ঘোর ভাব ঘনিয়ে উঠল কি বাড়ির ভেতরে। প্রথম 2-4 দিন কেউ কিছু বলল না। কান্নাকাটি, শোক, আত্মীয় সমাগম ইত্যাদির পর সঞ্চারী একদিন ব্রেকফাস্টের সময় বলল, কাল রাতে আমার ভালো ঘুম হয়নি, অ্যান্ড আই হার্ড সামবডি ওয়াজ ওয়াকিং অন দ্য রুফ। আশ্চর্যের বিষয়, কেউ এই কথার প্রতিবাদ করল না। সবাই চুপ করে রইল। বিকেলে বুক্কা বলল, তোমাকে বলিনি মা,
I hear somebody coughing at midnight. তিথির মা মিলি দত্ত কেমন যেন বিবর্ণ হয়ে বলল, ওসব কিছু নয়। এর বেশি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মিলি দিতে চেষ্টা করল না। কিন্তু সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেল বাসন্তীর। সে এ বাড়ির সব সময়ের কাজের লোক। সুন্দরবনের এই ২২-২৩ বছর বয়সের যুবতীটি বেশ স্পষ্ট ভাষায় একদিন বলল, ও বৌদি, দাদাবাবু কিন্তু এখনো আছে। কাল দেখলুম দোতলার বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে কে যেন সিগারেট খাচ্ছে। তখন রাত ২টো-২.৫টে হবে। মিলি খুবই দুর্বল গলায় বলল, বাসন্তী, এ বাড়িতে বাচ্চারা রয়েছে, ওসব কখনো বলবে না। তোমরা গায়ের লোক, অনেক কিছুই বিশ্বাস করো, আমরা করি না। বাসন্তী আর উচ্চবাচ্য করল না তখনকার মতো, কিন্তু তারপর থেকে সে অন্য কৌশল নিল। কাজ করতে করতে সে স্বগতোক্তির মতো বলে যেতে লাগলো, এসব অশৈলী কাণ্ড। এই তো স্পষ্ট শুনলাম দুপুরবেলা দাদাবাবুর ঘর থেকে খুটখাট শব্দ আসছে। আচ্ছা, মলিন তো আর কানা নয়, সেও তো রাতে উঠে বাইরে যেতে গিয়ে দেখেছে ছাদের উপর থেকে ঝুঁকে কে চেয়ে আছে বাগানের দিকে। অপঘাত বলে কথা। এমনকি বাসন্তী কাজ ছেড়ে দেওয়ার হুমকি অবধি দিয়েছে মাঝে মাঝে। এ বাড়িতে কেউ ভূতে বিশ্বাস করতো না, বা এখনো করে না, কিন্তু বিপ্লব দত্ত মারা যাওয়ার পর সকলেই একে একে কিছু সংকোচের সঙ্গে এবং নানা অমোঘ অজুহাতে ঘর বদল করে ফেলল। বুক্কা চলে এলো মায়ের ঘরে, হল ঘরে বাসন্তী মেঝেতে, আর সঞ্চারী সোফা কাম বেডে শুতে লাগলো। তিথিও ঘর বদলালো, তবে সেটা প্রতিবাদ হিসেবে। মৃত বাবাকে তার কোনো ভয় নেই। নিজের ঘর ছেড়ে সে চলে এলো একতলায় তার বাবার ঘরে, যে ঘরে তার বাবা আত্মহত্যা করেছে। মিলি রাগ করে বলল, এসব কি হচ্ছে তিথি? মোটেই ভালো নয়। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু মানুষের মনের ইমপ্রেশন তার চারদিকের অ্যাটমসফিয়ারে থেকে যায়। তোমার নিজের দক্ষিণ খোলা ঘর থাকতে ও ঘরে যাচ্ছ কেন? তিথি উত্তর দেয়নি, কিন্তু মায়ের কথাও শোনেনি। গত ২ মাস তিথি এই ঘরে আছে, একা। বাবার খাটে শোয়, বাবার টেবিলে লেখাপড়া করে। গভীর রাত অবধি জেগে থেকে ভাবে জন্মের কথা, মৃত্যুর কথা। সে পায়ের শব্দ বা কাশির আওয়াজ শোনেনি, সিগারেটের গন্ধ পায়নি, দেখেওনি কোনো ছায়ামূর্তিকে। গভীর রাতে সবাই ঘুমোলে ঘুমহীন তিথি সারা বাড়ি ঘুরে বেরিয়েছে ভূতের মতো, ছাদে, বারান্দায়, ঘরে ঘরে। কিন্তু আজ সকালে বিপ্লব দত্তের সুইসাইড নোটটার দিকে চেয়ে তার মনে হলো বাবা যেন খুব কাছে, আর এই ভুতুড়ে বাতাস আর কোকিলের ডাকে এর ভিতর দিয়ে তার বাবাই যেন কিছু বলতে চাইছে তাকে। বিপ্লব দত্ত মারা যাওয়ার পর কোনো সুইসাইড নোট আছে কিনা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। সোমনাথ মামা শেষ অবধি বিরক্ত হয়ে বলে ফেলেছিল, হি ওয়াজ আ ভেরি ইরেসপন্সিবল গাই। নিজের ফ্যামিলি হ্যারাসড হোক, এটাই কি চেয়েছিলেন উনি? কোনো ভদ্রলোক তা চায়? বিরক্ত মিলি দত্তও হয়েছিল, তবে সেটা প্রকাশ করেনি। কেন নোটটা তখন পাওয়া যায়নি তা ধীরে ধীরে আজ সকালে বুঝতে পারল তিথি। বাবা সবসময় একগাদা বই নিয়ে শুতে যেত রাতে, অনেক রাত অবধি পড়তো। ঘুম পেলে বেড সুইচ টিপে ঘুমিয়ে পড়তো। সকালবেলা বিছানা থেকে বইগুলো সরিয়ে আবার বুককেসে ভরতো ঠিকে কাজের মেয়ে একা, অর্থাৎ একাদশী। সেদিনও তাই করেছিল। একা তো আর জানতো না বিপ্লব দত্ত কবিতার বইতে তার সুইসাইড নোট গুজে রেখেছে। সে যখন বিপ্লব দত্তর বিছানা থেকে বই সরায়, তখন লোকটি যে মারা গেছে এ কথাও তার জানা ছিল না। বিপ্লব দত্ত রোজকার মতোই কাত হয়ে পাশবালিশ জড়িয়ে শুয়েছিল। প্রায় ৩ দিন ঘ্যান ঘ্যান বৃষ্টির পর সেদিনই পরিষ্কার আকাশে ভোরের রোদ দেখা দিয়েছিল। চমৎকার ছিল আবহাওয়া। সেদিন খবরের কাগজে খুন জখম ঘটনার খবর ছিল খুবই কম। সেদিন একটি বিরল দোয়েল শীর্ষ নিয়ে গিয়েছিল। শিউলি গাছের শরতের প্রথম ফুল সেদিনই দেখেছিল সঞ্চারী। মা, দেখে যাও শিউলি ফুল। বাবাহীন পৃথিবীতে ২ মাস কেটে গেল। কাটবে বলে বিশ্বাস ছিল না তিথির। নোটটা হাতে নিয়ে তিথি খুব ধীর পায়ে বারান্দায় আরো আলোর মধ্যে এসে দাঁড়ালো। বাঁকা জোরালো হাতের লেখা সুইসাইড নোটটার দিকে তাকিয়ে থেকেই সে শুনতে পেল বাগানের ফুলে ফুলে মৌমাছির শব্দ। গ্যারেজের ওপাশে রাজমিস্ত্রিরা একটা ঘর করেছিল টিনের। ঘরটা ভাঙা হয়নি আজও। অনেক অব্যবহৃত জিনিস পড়ে আছে। সেই ঘরে মৌমাছি চাক বেঁধেছে। বিপ্লব দত্ত রোজ ওই চাকাটা দেখে আসতো গিয়ে।
নরম রোদে দাঁড়িয়ে তিথি একটু ভাবল। মরবার আগে বাবার কি মনে হয়নি যে তার তিথি খুব কাঁদবে? তিথি বড্ড কষ্ট পাবে? একটু ভাবলো না বাবা? কোকিলটা যখন তার আরেক দফা ডাক শুরু করলো, তখন তিথি টের পেল সে কাঁদছে। চোখের জল মুছে দোতলায় উঠে এলো তিথি। চায়ের গন্ধ, রুটি সেকার গন্ধ, বাসন মাজার শব্দ। মিলি দত্ত ডাইনিং টেবিলে বসা, সামনে চা। তিথি মায়ের সামনে কাগজটা রেখে খুব স্বাভাবিক গলায় বলল, এই নাও মা, বাবার সুইসাইড নোট। মিলি খুব অবাক হয়ে কাগজটা হাতে নিয়ে বলল, কি এটা? কি বললি? বাবার সুইসাইড নোট, পড়ো না। হাতটা একটু কেঁপে গেল কিনা বোঝা গেল না। মিলি দত্ত কাগজের ভাঁজটা খুলতে একটু সময় নিল। লেখাটা পড়তে প্রয়োজনের চেয়ে সময় আরো অনেকটা বেশি লাগলো। তারপর উৎকণ্ঠা গলায় বলল, এই তো, কোথায় ছিল এটা? কোথায় পেলি? একটা বইয়ের মধ্যে। একটা বুককেসে ওটা তুলে রেখেছিল। মিলি দত্ত সভয়ে আতঙ্কের সঙ্গে বিপ্লব দত্তের জোরালো হাতের কয়েকটি লাইনের দিকে চেয়ে অসহায় মুখখানা তুলে তিথিকে যখন বলল, এখন এটা দিয়ে আমরা কি করব? ঠিক তখনই তিথি অনেক দিন বাদে হঠাৎ আবার টের পেল তার মা কি অসম্ভব সুন্দরী। ছোটখাটো ক্ষীণাঙ্গী এই মহিলাকে এখনো মনে হচ্ছে যেন দেবযান থেকে পড়া কোনো অপ্সরা। হ্যাঁ, অপ্সরা, দেবী নয়। মিলি দত্তের চেহারায় দেবী দেবী ভাব নেই। তার সৌন্দর্যে ঝাঁজ আছে, আছে আক্রমণ। তিথি কাগজটা হাত বাড়িয়ে নিয়ে বলল, এটা আমার কাছে থাকুক মা, তুমি চাটা খাও। সব মহিলারই স্বামী সম্পর্কে কিছু অভিযোগ থাকে। মিলি দত্তেরও ছিল এবং আছে। তিথি জানে তার বাবা শুধু বাবা হিসেবে ছিল দারুণ, টপ গ্রেড, কিন্তু স্বামী হিসেবে, বন্ধু হিসেবে, আত্মীয় হিসেবে, মনিব হিসেবে, কর্মচারী হিসেবে অন্যান্য মানুষের কাছে হয়তো ততটা ভালো ছিল না। যাকে আদ্যন্ত অসহায় বলে, মিলি দত্ত ঠিক তাই। মিলি দত্ত একা কোনো সিদ্ধান্ত নিতেই পারে না, কোনো কিছু নির্ধারণ করতে পারে না, কোন মানুষ কেমন তা বিচার করতে পারে না, কোন দিন কি রান্না হবে তা ঠিক করতে পারে না। মিলি দত্ত ভিসিআর বা স্টিরিও চালাতে পারে না। মিলি দত্তের এইসব খামতিকে কোনোদিন নেগেটিভ সাইড বলে ভাবে না তিথি। কে জানে, হয়তো এগুলোরও কিছু প্লাস পয়েন্ট থাকতে পারে। মিলি মেয়ের দিকে চেয়েছিল প্রায় অপলক চোখে। স্বামী আত্মহত্যা করলে সন্তানেরা কি ভাবে বাবার মৃত্যুর পিছনে মায়ের গঞ্জনা আছে? মিলি দত্ত আজকাল ছেলে মেয়েদের দিকে সেরকম ভয় ভরা চোখ নিয়ে তাকায়। তাকে ইংরেজিতে বলে শিপিস। তিথির পরনে এখনো ছাইরঙা ট্রাকস্যুট, পায়ে কেডস। আজ এগুলো ছাড়ার কথা খেয়ালই হয়নি তার। চিঠিটার কথা কি আমাদের কাউকে বলা দরকার? তিথি ভ্রু কুঁচকে বলল, না, এই চিঠিটার আর কোনো মূল্য নেই। এটা আমার কাছেই থাকবে। কি দরকার ওসব রেখে? ওটা কি ভালো চিঠি? তিথি মাথা নেড়ে বলল, ভালো খারাপ কিছু নয়, থাক না। আমার কেমন যেন ভয় করছিল চিঠিটা পড়তে। কি সব লিখেছে! কেমন মানুষ ছিল তোর বাবা? 22 বছর ঘর করার পর স্বামী সম্পর্কে এরকম অকপট প্রশ্ন একমাত্র মিলিই করতে পারে। তিথি বলল, মাই ড্যাড ওয়াজ ফ্যান্টাস্টিক, সিম্পলি ফ্যান্টাস্টিক। মিলি চা খেলো খুব ধীরে ধীরে। তুই আবার আজ থেকে দৌড়ঝাঁপ শুরু করলি? হ্যাঁ মা। ওসব করলে তোর চেহারাটা বড্ড রুক্ষ হয়ে যায়। তা যায়, তাতে কি? মিলি মাঝে মাঝে ভ্রু কোঁচকায়। এটা ওর মুদ্রাদোষ, এখনো কোঁচকাল। বাইরের ঘরে দেয়াল জোড়া মস্ত এক শোকেস। মিলির চোখ এখন সেই দিকে। শোকেসে দেখার কিছু নেই, কোথাও দেখার তেমন কিছুই নেই। মানুষ তাই স্মৃতির মধ্যে ডুবে অতীতকে দেখতে থাকে। অতীত তার চারদিকে মিলেমিশে একাকার এক সময়হীন উল্টোপাল্টা ছবি বিছিয়ে দেয়। মিলিকে এই অবস্থায় রেখে তিথি চলে এলো নিচে। বাথরুমে গিজার চালু করলো। হট অ্যান্ড কোল্ড শাওয়ার তার খুব প্রিয়। তারপর পোশাক না ছেড়েই সে বাবার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলো আনমনে। দেখার কিছুই নেই এবং বহুবার দেখা। তবু গত 1 মাস ধরে এ ঘরের নানা জিনিসে সে বাবাকে অনুভব করছে। এ ঘরে বাবার কোনো ছবি নেই। বিপ্লব দত্ত ফটো তোলাতে ভালোবাসতো না। আরও অপছন্দ করত ফটোর ডিসপ্লে। বাবাকে মনে করার জন্য অবশ্য তিথির কোনো ফটোগ্রাফ দরকারও নেই।
দুটো বুককেস, একটা ওয়ার্ড্রোব, একটা ডিভান, ছোট হাফ সেক্রেটারিয়েট টেবিল এবং স্টিলের একখানা চেয়ার। মোটামুটি এই হলো আসবাব। বিপ্লব দত্তের ডায়েরি লেখার কোনো অভ্যাস ছিল না, কিন্তু কয়েকটা ডায়েরি খুঁজে পেয়েছে তিথি। সেগুলোর বেশিরভাগের মধ্যেই কিছু লেখা নেই। দু একটা পাতায় কিছু মন্তব্য আছে, যেমন ২ বছর আগে একদিন তার বাবা লিখেছিল, ওহ, ইটস গোয়িং টু বি অ্যান অফুল ডে, গড। আর একটাতে লেখা ছিল আননোন। আর একটাতে লেখা ছিল আর ইউ স্মোকিং। সিগারেট ছাড়তে বিপ্লব দত্তের খুব কষ্ট হয়েছিল, এটা বেশ মনে আছে তিথির। লবঙ্গ চিবিয়ে ছিবড়ে করে ফেলতো আর ঝালের চোটে উহ আহ করত। লোকটাকে কিছু বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। মরবেই যদি, তাহলে সিগারেট ছাড়লে কেন? তোমার কেন কোনো লাইফ প্ল্যানিং ছিল না? স্নানের আগে কিছুক্ষণ যোগব্যায়াম। তিথি যন্ত্রের মতো তার আসনগুলো করে গেল। স্নান করলো, পোশাক পরলো, জিন্স আর কামিজ। সিঁড়িতে প্রবল পায়ের শব্দ তুলে তিথির ঘরে এসে হামলে পড়ল দুজন, বুক্কা আর সঞ্চারী। বুক্কা বলল, বাবার সুইসাইড নোট পাওয়া গেছে? তিথির গম্ভীর মুখে বলল, হ্যাঁ। দেখাবি? তিথি বের করে দিল। বুক্কা তাদের ৩ ভাই বোনের মধ্যে সবচেয়ে শান্ত, একটু মোটাসোটা, খুব খেতে ভালোবাসে। বুক্কার সঙ্গে বাবার একটু আড়াআড়ি ছিল বরাবর। বুক্কা বাবার ছেলের চেয়েও বেশি মায়ের ছেলে। বুক্কার ভুবন জোড়া মা। এখনো সে মায়ের কোল ঘেঁষে শোয়, এখনো বায়না করে, বাবাকে ভয় পেত, একটু এড়িয়ে চলত। সঞ্চারী আর তিথি ২ বোন। সঞ্চারী বড়, তিথি ছোট। তিথি সকলের ছোট, কিন্তু সঞ্চারীর সঙ্গে তিথির কোনো মিল নেই। সঞ্চারী গৌরবর্ণের, তিথির রং মাজা। সঞ্চারী ঢলঢলে, তিথির চেহারা একটু রুক্ষ আর কেঠো। মনের মিলও দুজনের বিশেষ নেই। এ বাড়ির কার সঙ্গেই বা তিথির মনের মিল? আজকাল তিথি কারোর সঙ্গে তেমন কথাই বলে না। সঞ্চারী বুক্কার হাত থেকে নোটটা নিয়ে ভ্রু কুঁচকে দেখল, বলল, এর মানে কি? তিথি বলল, তুই বুঝবি না। তুই বুঝেছিস? তিথি সঞ্চারীর দিকে এক ঝলক তাকালো, সে চোখে তাচ্ছিল্য। কথাটার জবাব দেওয়ার কোনো মানেই হয় না। যদিও সঞ্চারী তিথির চেয়ে ৫ বছরের বড়, তবু সে তিথিকে সমঝে চলে, একটু ভয়ও খায়। ভয় খায় বুক্কাও, ২ বছরের বড়, দখলদার এবং মাতব্বরি করার অধিকার সম্পন্ন দাদা হওয়া সত্ত্বেও। তিথি কারোর সঙ্গে ঝগড়া কাজিয়া করে না, তর্কে যায় না, বেশি কথাও কয় না। তবু তিথিকে সবাই একটু এড়িয়ে চলতে চায়, চোখে চোখ রাখে না, তার মতামতকে অনিচ্ছা সত্ত্বেও গুরুত্ব দেয়। তিথি জানে। বুক্কা চেয়ারে বসলো, সঞ্চারী আর তিথি বিছানায়। বিপ্লব দত্তের মৃত্যুজনিত শোক এ বাড়ি থেকে একরকম বিদায় নিয়েছে। যা আছে তা একটু শূন্যতা মাত্র। সময়ের প্রলেপ সেই ফাঁকটুকু ভরিয়ে দেবে। সুইসাইড নোটটা বুক্কা টেবিলের ওপর আলগা রেখেছিল, চাপা দেয়নি। বাতাসে সেটা পাল্টি খেয়ে উড়ে জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। বুক্কাই সেটা ধরে ফেলল। সঞ্চারী ২ হাঁটু তুলে ২ হাত দিয়ে বুকে জড়িয়ে বসা, জোড়া হাঁটুর উপর তার থুতনি। বুক্কা বসেছে চেয়ারে হেলান দিয়ে, এলিয়ে, ২ পা সামনে ছড়িয়ে। তিথি পা মেঝে রেখে বিছানায় বসেছে সোজা হয়ে, যেন সে বা এ বাড়ির লোক কেউ নয়, অভ্যাগত মাত্র, এখনই চলে যাবে। সঞ্চারী এক দৃষ্টিতে তিথির দিকে চেয়েছিল। বলল, বাবা যে লিখেছে, লাইফ ওয়াজ অল ফান, ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে। এ কথা কেন লিখলো বলতো? বেঁচে থাকাটা না হয় ফান, বোঝা গেল, কিন্তু মরাটা কি আরো মজার? বুক্কা মাথা নেড়ে বলল, বাবা মোটেই মজা করার লোক ছিল না। ওরকম সিরিয়াস লোকের কাছে জীবনটা কখনো ফান হতেই পারে না। আমার কাছে বাবার এই সুইসাইড নোটটা একটু অদ্ভুত লাগছে, যেন এটা বাবার লেখাই নয়। সঞ্চারী বিরক্ত হয়ে বলল, বাবার নয় তো কার লেখা? বাবার হাতের লেখা চিনিস না? চিনি, বাবারই লেখা, তবু মনে হচ্ছে এটা লিখবার সময় বাবা ঠিক বাবার মতো ছিল না, কিছু একটা ভর করেছিল বাবার ওপর। সঞ্চারী তার ভ্রু তুলে বলল, ভর? ভর মানে? হি ওয়াজ পজেসড বাই সামথিং। সে সামথিংটা কি? আমি কি করে বলবো? লেট আস ইনভেস্টিগেট। আমার মনে হয় তিথি বলতে পারে। শি ওয়াজ ক্লোজ টু হিম। তিথির মুখ প্রতিদিনই সারাক্ষণ গম্ভীর থাকে, আজ আরো গম্ভীর। সে দাদা বা দিদির বেশিরভাগ কথারই জবাব দেয় না।
বুক্কার এ কথারও জবাব দিল না। তবে তার মনে হলো কথাটা বুক্কা খুব মিথ্যে বলছে না। বাবার কাছে জীবনটা খুব মজার ছিল বলে তার তো মনে হয়নি কখনো। ইএমএস এর ইঞ্জিনিয়ার ছিল বিপ্লব দত্ত। একটু মিলিটারি ধাঁচ ছিল স্বভাবে। রিটায়ারমেন্টের অনেক আগেই চাকরি ছেড়ে দিয়ে বিপ্লব দত্ত কনসালটেন্সি খুলেছিল। তারপর থেকেই যেন আরো গুটিয়ে যাচ্ছিল নিজের মধ্যে। আর এই সংসারের সকলকে পাশ কাটিয়ে নিচের ঘরে একা ভূতগ্রস্তের মতো থাকা, এটাও তার মজাদার জীবনের লক্ষণ তো নয়। বুক্কা তিথির দিকে চেয়ে বলল, তুই এই ঘরে কি করে একা থাকিস বলতো তিথি? ইউ মাস্ট বি আ ভেরি ব্রেভ গার্ল। আমি তো সব সময় ফিল করি দেয়ার ইজ সাম স্পিরিট আর সামথিং ইন দিস হাউস। সঞ্চারী ভাইয়ের দিকে ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলে, আবার ওসব কথা? বলেছি না ওটা সাইকোলজিক্যাল। কেউ মারা গেলে কিছুদিন ওরকম ফিলিং হয়। বুক্কা মাথা নেড়ে বলে, মোটেই নয়। আই হিয়ার থিংস, আই সি থিংস। তিথি সামান্য একটু হাসল, ইস্পাতের মতো হাসি। এবারের সকলের কাছে বাবা এখন ভূত। সে মৃদু স্বরে জিজ্ঞেস করল, তুই কি বাবার ভূতকে দেখেছিস? বুক্কা একটু অস্বস্তিতে পড়ে বলে, ঠিক তা নয়, কিন্তু সামথিং। ঠিক বোঝানো যায় না। আজকাল মাঝে মাঝে আমার অনেক রাতে ঘুম ভেঙে যায়। তখন আই ফিল সামথিং। তখন মনে হয় মশারির বাইরে কে যেন এসে দাঁড়িয়ে আমাকে এক দৃষ্টে দেখছে। আমি বাথরুমে শব্দ শুনতে পাই। কে যেন বেসিনে মুখ ধুচ্ছে বা ফ্ল্যাশ টানছে। অথচ কেউ ওঠেনি অত রাতে। তিথি দৃঢ় স্বরে বলল, বাবা তো দোতলার বাথরুম ব্যবহারই করতো না। বাবা থাকতো এই ঘরে, নিচে। বুক্কা অসহায় গলায় বলল, সেটা কোনো যুক্তি নয়। আই ফিল আ ভেরি মিস্টিরিয়াস প্রেজেন্স অফ সামবডি। সঞ্চারী ধমকের স্বরে বলে, তোর সামবডি আর সামথিং নিয়ে তুই থাকবে, বুদ্ধু কোথাকার। তুইও তো ভয় পাস দিদি। বেশি বাহাদুরি দেখাতে হবে না। ব্রেভ হলো তিথি, রিয়াল ব্রেভ। আমি মোটেই ভয় পাই না। বাসন্তী ভয় পায় বলেই আমার কাছে এসে শোয়। তুই তো মাকে বলেছিস যে তুইও ওরকম কিছু ফিল করিস আজকাল। সঞ্চারী চোখ পাকিয়ে কি বলতে যাচ্ছিল, তিথি উঠে পড়ে বলল, তোরা যদি ঝগড়া করিস তাহলে বরং আমি যাই। বুক্কা সঙ্গে সঙ্গে গুটিয়ে গিয়ে বলল, ঝগড়া করছি না। এনিওয়ে বাবা, আমি স্বীকার করছি যে আমি ভীতু ছেলে। বাবার এই নোটটা পড়ে আমার একটা কথা মনে হচ্ছে। মনে হচ্ছে বাবা শেষ সময়টা খুব মজা পেয়েছিল। মরবার আগে খুব হো হো করে হেসে উঠেছিল নিশ্চয়ই। সঞ্চারী চাপা গলায় বলল, ইডিয়েট, গাধা। বুক্কা তিথির দিকে চেয়ে করুণ গলায় বলে, তাই মনে হচ্ছে না রে তিথি, তুই বল। তিথি মৃদুস্বরে বলল, সে কথা তো বাবা ছাড়া কেউ বলতে পারে না। বুক্কা তিথির দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তুই একটা কথা সত্যি করে বলবি? কি কথা? আমার মনে হয় বাবার ইনসিডেন্টটা সম্পর্কে একমাত্র তুই সব জানিস। আমি? আমি কি করে জানবো? বাবা তোকে খুব ভালোবাসতো, তুইও বাবাকে। তাতে কি? বাবা মরবার পর তোকে এসে সব বলে যায়। তার মানে? বুক্কা পরম বিশ্বাসের সঙ্গে বলে, বাবার ঘোস্ট এ বাড়িতে ঘুরে বেড়ায়। মনে হয় কাউকে কিছু বলতে চায়। আর তুই এ ঘরে, ইন দিস রুম দ্য ইনসিডেন্ট টুক প্লেস, একা থাকিস। আমার মনে হয় বাবা তোকে এসে সব বলে যায়। সঞ্চারী চাবুকের মতো গলায় বলে, শাট আপ। বুক্কার নির্বিকার। মুখে বলে, তুই কি বলিস তিথি? তিথি খুব উদাস মুখ করে বলল, বাবার আত্মা আমার কাছে এখনো আসেনি। ওসব আমি বিশ্বাস করি না। তাহলে তুই এ ঘরে একা থাকিস কেন? এমনি। কিছু ফিল করিস না? কিছুই না। ফিল করি, বাবাকেই ফিল করি। তবে সেটা ভূতকে নয়, লোকটাকেই। তার মানে? বাবার ক্যারেক্টার, বাবার ইমপ্রেশন এ ঘরে ছড়িয়ে আছে। অ্যাটমসফিয়ার কিছু ক্যারি করে, আমি সেটাকেই ফিল করি। বাবার বিছানায় ঘুমোই, বাবার টেবিলে বসে লেখাপড়া করি, বাবার জিনিসপত্র ছুঁই, আর এভাবে বাবাকে ফিল করি। তার বেশি কিছু নয়। তুই ব্রেভ, দারুণ ব্রেভ। সঞ্চারী ঈর্ষার চোখে তিথির দিকে চেয়েছিল। তিথি যে দারুণ সাহসী তাতে কোনো সন্দেহ নেই। এত সাহস তার নেই, এবারের কারও নেই। হঠাৎ সঞ্চারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের যে কি হবে? বুক্কা তেমনি গা ছেড়ে বসে খুব নির্বিকার গলায় বলে, কি আর হবে? উই হ্যাভ বিকাম রিয়েল পুয়ার। দিদির বিয়ে হওয়ার চান্স নেই। আমার হায়ার এডুকেশন হবে না।
তিথির ভবিষ্যৎ অনিশ্চিত। তিথি একটু অবাক হয়ে বলে, কি সব বলছিস? বুক্কা তেমনি উদাস গলায় বলে, বাবা, সব জানি। মার সঙ্গে মামার রোজ এসব নিয়ে জোর ডিসকাশন হচ্ছে। দেয়ার ইজ নাথিং লেফট। বাবার ব্যাংকে তেমন টাকাও ছিল না। ইন্স্যুরেন্স পলিসি যা আছে তা সামান্য টাকার। কোম্পানির কাগজ টাগজও কিছু নেই। অলমোস্ট ব্যাংক্রাফট। থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা। সঞ্চারী উত্তেজিত হয়ে বলে, বাবার কনসালটেন্সি তো ছিল। মামা সব খবর নিয়েছে। কনসালটেন্সি ভালো চলতো না। অফিসের ভাড়া পর্যন্ত ক্লিয়ার নেই। উই হ্যাভ বিকাম ভেরি পুয়ার। তিথি জানে বুক্কা মিথ্যে বলছে না। তার বাবার টাকার নেশা ছিল না, জমাতেও ভালোবাসতো না। অনেকবার বলেছে, জমাবো কার জন্যে? ছেলেপুলের জন্যে? ওরা নিজেরা যদি উপার্জন করতে না শেখে তাহলে ভুগবে। বাপের উপার্জনের উপর নির্ভর করবে কেন? বিপ্লব দত্ত টাকা খরচ করতো জলের মতো, প্রয়োজনে অপ্রয়োজনে। বিপ্লব দত্তের ছেলেমেয়েরা বড় হয়েছে প্রাচুর্যের মধ্যে। একটার জায়গায় 4টে পোশাক করে দিত বাবা। তাদের প্রত্যেকের 5-7 জোড়া করে জুতো। ঘরে মেলা আসবাব। সঞ্চারী আতঙ্কের চোখে চেয়েছিল ভাইয়ের দিকে। তুই সব শুনেছিস? সব। আমার সামনেই তো কথা হয়। সঞ্চারী হাঁটুতে মুখ গুজল। বুকা একটা অনির্দিষ্ট তাল বাজালো টেবিলে। তিথি সামান্য আনমনা হয়ে গেল। থলি থেকে বেড়াল বেরোলো আরো 2 মাস বাদে। সোমনাথ এসে এক ঝোড়ো বাদলা বাতাসের দিনে ওপরের ডাইনিং হলে এসে বসলো। পরনে একটু ভারী জামা কাপড়। বাইরের ঋতু বদলাচ্ছে। এই বাদলা বাতাস শীতের আগমনী গাইছে। এবার হয়তো শীতটাও পড়বে জেঁকে। এই সময় রান্না, খাওয়া, স্নান ইত্যাদির একটা ব্যস্ত সময়। শুধু মিলি দত্তের তেমন কোনো কাজ নেই। বিষণ্ণ মুখে মিলি একটা সাদা সোয়েটার বুনে তুলছে। খুবই সাদামাটা ডিজাইন। বরাবরই মিলি দত্তের এটা একটা প্রিয় কাজ। আসলে শখ। এই শখের জন্য এ বাড়িতে সকলেরই প্রয়োজনের চেয়ে বেশি একাধিক সোয়েটার আছে। কিরে সোমনাথ, কোথা থেকে এলি? উফ, অনেক ঘুরে টুরে। শোনো ছোটদি, ব্যাপারটা হোপলেস। মিলি দত্ত যেন আরো একটু কুঁকড়ে গিয়ে বলে, কিরকম? এ বাড়িটার দরুন এখনো অনেক আউটস্ট্যান্ডিং লোন রয়ে গেছে। অফিসেও বিস্তর লাইবিলিটিস। 3টে প্রজেক্ট মার খেয়ে গেছে। পাওনাদার ঘুরে ঘুরে যাচ্ছে। অফিসের ভাড়া 4 মাস বাকি। তুমি কি জানো যে জামাইবাবু অফিসের জন্য একটা কম্পিউটার কিনেছিল? কিছু তো বলতো না আমাকে। কিনেছিল। লোকটা কিভাবে টাকা উড়িয়েছিল ভাবো একবার। কোনো মানে হয় মাত্র কয়েক লাখ টাকার টার্নওভারের জন্য একটা কম্পিউটার কেনার? মিলি দত্ত শুধু উলবোনা থামিয়ে সামনের দিকে চেয়ে রইল। সেই চেয়ে থাকার কোনো অর্থ নেই। সোমনাথ দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলে, কোনো মানে হয় না। একদম মানে হয় না। এখন আমরা কি করব? দেনা মেটাতে হলে মিনিমাম 3-4 লাখ টাকা এখনই দরকার। এছাড়া তো পথ নেই। তার মানে বাড়িটা বিক্রি করতেই হবে? তোমার যা গয়না আছে তা দিয়ে তো হবে না। বাড়ি বিক্রি ছাড়া তো আর পথ দেখছি না। সে তো বুঝতেই পারছি, কিন্তু 3টে বাচ্চা নিয়ে আমি কোথায় গিয়ে উঠবো বলতো? সংসারই বা চলবে কি করে? উঠবার ভাবনা কি আপাতত আমাদের কাছে, তারপরে দেখা যাবে ধীরে সুস্থে। মিলি মাথা নাড়ল। ছেলে মেয়েদেরকে তুই চিনিস না। ওরা কোথাও যাবে না। কারো ডিপেন্ডেন্ট হওয়া ওদের হাতে নেই। বাপের স্বভাব পেয়েছে। ও আইডিয়া ছাড়তে হবে। তাহলে কি করবে? তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো তো? মিলি নিষ্ফল হয়ে উল আর কাঁটায় ভুল ঘর তুলতে লাগলো আনমনে। ভ্রু কোঁচকানো খুব স্তিমিত গলায় বলল, খুব পারছি। আমি এখন অগাধ জলে, এই তো। বলতে গেলে তাই। এ বাড়ি বিক্রি করলে কত পাওয়া যাবে? ইট ডিপেন্ডস। 10 থেকে 15 লাখ হয়তো। তার থেকে দেনা শোধ করলে কত থাকবে আমার হাতে? খুব খারাপ নয়। যা থাকবে হিসেব করে চললে তোমার চলে যাবে। ঠিক মতো ইনভেস্ট করতে পারলে ভালোই চলবে। তবে এতটা ভালো নয়। এছাড়া আর কোনো রাস্তা নেই? তোমার আর অ্যাসেট কোথায় ছোড়দি? কি দিয়ে দেনা শোধ করবে? শুধু বাড়িটার কথাই বলছি। কেননা বাড়িটা তোমার নামে। জামাইবাবুর নামে হলে সাকসেশন সার্টিফিকেট বের করতে জান বেরিয়ে যেত। আরো গাড্ডায় পড়ে যেতে। তোমার ভাগ্য ভালো জামাইবাবু বাড়িটা তোমার নামে করেছিল। দ্য অনলি ক্লেভার থিং হি এভার ডিড। মিলি দত্ত হঠাৎ ভাইয়ের দিকে সোজা এবং কঠিন চোখে চেয়ে
যেন ঝলসে উঠল। দেনা তো ওর, আমার তো নয়। কিন্তু বাড়িটা আমার। আমি যদি ওর দেনা পরিশোধ করতে না চাই? সোমনাথ এবার একটু হাসল। স্বামী স্ত্রীর অ্যাসেট আলাদা বলেই কি আর পার পাওয়া যায়? ওটা হয় না। তবু আমি উকিল নিয়ে আসব, কথা বলে দেখো। দেনা যদি শোধ করতে না চাও তাহলেও বিপদ আছে। জামাইবাবু চড়া সুদেই লোন নিয়েছিল। যত দেরি করবে সুদ ততই বাড়বে। আমার ধারণা ক্রিমিনাল কেস করলে আদালতে বাড়ি ক্রোক করবে। পাওনাদাররা খুব সহজ পাত্র তো নয়। তারা কারা তা জানিস? সোমনাথ মাথা নেড়ে বলল, সব জানি না। একটা হাউজিং লোন সোসাইটি আছে, ব্যাংক আছে। মিলি দত্ত সোয়েটারে ভুল ঘর তুলে যেতে যেতেই বলল, আমাকে আর কয়েকটা দিন ভাববার সময় দে। মনে হচ্ছে বাড়িটা বিক্রিই করতে হবে। কত কষ্ট করে করেছিল বাড়িটা। এটা গেলে আমার আর কিছুই থাকবে না। শোনো ছোটদি, আমাকে ভিলেন বলে ভাবছো না তো? একটা মধ্যবিত্ত পরিবারের কাছে নিজের বাড়ি কিরকম সেন্টিমেন্টের জিনিস হয় তা কিন্তু আমি জানি। অন্য কোনো পথ খোলা নেই বলে বিক্রির কথা বলছি। ভিলেনের মতো শোনালেও আসলে আমি যা বলছি তা প্র্যাকটিক্যাল। তোমার বাড়ি তুমি বিক্রি করবে কিনা ভেবে দেখো ভালো করে। সময় যত খুশি নাও, কিন্তু সেটা যেন লিমিট ছাড়িয়ে না যায়। মিলি দত্ত কাঁটা আর উল রেখে দু হাতে মুখ চাপা দিয়ে থাকে কিছুক্ষণ। তারপর যেন আরো গুটিসুটি মেরে ছোট হয়ে গিয়ে বলে, ছেলে মেয়েদের বলি, ওদেরও তো একটা মতামত আছে। ওদের মত একটাই হবে, ওরা এ বাড়ি বিক্রি করা পছন্দ করবে না। যাকগে, তবু ওদেরও বলো, একজন ভালো উকিল ডেকে কথা বলো। তুই রাগ করছিস না তো? সোমনাথ হাসল। না ছোটদি, রাগ করছি না। তোমার সেন্টিমেন্ট আমি বুঝতে পারি, শুধু ডিসিশনটা তাড়াতাড়ি নিতে বলছি। সেদিন বিকালেও ঝড় জল সমানে চলল। ফোন ডেড, লোডশেডিং। মিলি দত্ত পাশের বাড়ির মুখার্জি বাড়ি থেকে একটা ফোন করলো বিপ্লব দত্তের ঘনিষ্ঠ বন্ধু তরণী সেনকে। অনেকদিন আগে তরণী বিপ্লবের বিজনেস প্ল্যানিং করে দিয়েছিল। তরণী এখন খুব নামজাদা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবং অডিটর। প্রায়ই হিল্লি দিল্লি করে বেড়ায়। মিলির কাছে সব শুনে বলল, হ্যাঁ মিলি, এসব ক্ষেত্রে অ্যাসেট রেখে কোনো লাভ নেই। বিপ্লবটা যে আপনাদের ডুবিয়ে রেখে গেছে তা আমি কিছুটা আন্দাজ করতে পারি। করুণ গলায় মিলি বলে, অ্যাসেট বলতে তো শুধুই বাড়িখানা, আর কিছুই তো আমাদের নেই। তরণী সান্ত্বনার গলায় বলে, বুঝতে পারছি, তবে সল্ট লেকে দোতলা বাড়ি ভালো দাম পাবেন। সে টাকায় অন্য কোথাও একটা ছোটখাটো ফ্ল্যাট হয়ে গিয়েও হাতে বেশ কিছু টাকা থাকবে। চান তো আমি সে ব্যবস্থা করে দিতে পারি। মিলি বুঝল, ওই সিদ্ধান্তই একমাত্র খোলা পথ। বাড়ি বিক্রি করা হবে। রাতে খাওয়ার পর বসবার ঘরে ছেলে মেয়েদের মুখোমুখি হলো মিলি। শোনো, তোমাদের বাবার অনেক ধার দেনা রয়েছে। আমাদের হাতেও ক্যাশ টাকা বিশেষ নেই। সবাই বলছে বাড়ি বিক্রি করে দিতে। শুনে কেউ চমকালো না। মনে হয় ওরা আড়াল থেকে কিছু আঁচ করেই রেখেছে। তবে মুখগুলো খুব গম্ভীর আর থমথমে দেখালো। সঞ্চারীর চোখে টলটল করছে জল। তিনজনের মধ্যে ওই সবচেয়ে নরম। মিলির চোখে জল নেই বটে, কিন্তু তারও কান্না পাথর হয়ে আছে বুকের মধ্যে। শুকনো গলায় মিলি বলল, তোমাদের আগে থেকেই জানিয়ে রাখলাম, কষ্টের জন্য তৈরি হও। হঠাৎ তিথি বলল, বাবা এই বাড়িতেই মারা গেছে। মিলি অবাক হয়ে বলল, তাতে কি হলো? তিথি হঠাৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে যেন জেগে উঠে বলল, কিছু নয়, জাস্ট সেন্টিমেন্ট। মিলি অনুত্তেজিত গলায় বলল, আমাদের সেন্টিমেন্ট আর মানায় না। খুবই খারাপ অবস্থায় আমাদের রেখে গেছেন তোমাদের বাবা। এবারে ছাড়তে আমাদেরও কত কষ্ট হবে তা তোমরা বুঝতেই পারছো। কিন্তু উপায় কিছু নেই। বিপ্লব দত্তের তিন ছেলে মেয়ে কেমন যেন ঘাড় শক্ত করে কাঠ হয়ে গোঁজ হয়ে বসে রইল। কেউ কিছু বলল না, কিন্তু বোঝা যাচ্ছিল প্রস্তাবটা তাদের মনোপুত নয়। মিলির ভেতরটা টনটন করছিল অনেকক্ষণ। ছেলে মেয়েদের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ পিতৃহারা এই তিন অসহায় শিশুর জন্য, এবং কে জানে আর কোন কারণে হঠাৎ তার দু চোখ ফেটে জল এলো। বাড়ি। বাড়ি মানে কি শুধু ইটকাঠ পাথর? বাড়ি মানে সকলে মিলেমিশে একাকার হয়ে থাকা নয়? এ বাড়ি কবেই তাদের আত্মীয় হয়ে গেছে। সঞ্চারী, বুক্কা, তিথি, বিপ্লব যেমন অনেকটা তেমনি। মিলি কাঁদতে লাগলো। নিঃশব্দে উঠে চলে গেল তিন ছেলে মেয়ে, তার অদ্ভুত অনাত্মীয় সন্তানেরা।
বাড়ির হবু খদ্দেররা আসতে শুরু করলো ঠিক 3 দিন বাদে। চনচনে শীত আর খরসান রোদ আর সনসনে উত্তুরে হাওয়া এক রবিবারের সকালকে যেন মোহগ্রস্ত করে তুলছে। তখন সল্টলেকের এই নির্জনতার রাস্তায় বাড়ির সামনে একটি নতুন লাল মারুতি এসে থামল। নামলো অবাঙালি এক স্বামী আর স্ত্রী, দুজনেই কিছু মোটাসোটা, বয়স 30-এর কোঠায়। তাদের পোশাক আর চেহারা দুই ঐশ্বর্যের আভা বিকিরণ করছিল। যথেষ্ট বিনয়ী, শিষ্টাচার সম্পন্ন, মৃদুভাষী এবং গম্ভীর স্বামী আর স্ত্রীকে ফটকের কাছে রিসিভ করল সোমনাথ। তার মুখে আপ্যায়নের অর্থহীন বিগলিত হাসি। কোনো অজ্ঞাত কারণে ছুটির দিনে আজকাল 3 ভাই বোন একজোট হয় তাদের মৃত বাবার ঘরে। সেখানে থেকে তারা 3টে রন্ধ্রপথে উদাস দৃষ্টিতে বাইরে চেয়ে থাকে। 2টো জানালায় 2 বোন, দরজায় বুক্কা। বুক্কায় চাপা গলায় বলে উঠল, ক্লায়েন্ট, ক্লায়েন্ট। শুনে ছুটে এলো সঞ্চারী। তিথি ধীর পায়ে এসে কপাটের পাশে দাঁড়ালো। পুরুষটি বেশ লম্বা, পরনে হালকা ক্রিম রঙের সাফারি স্যুট। গায়ে একটু বেশি চর্বি থাকায় বোধহয় লোকটার শীত বোধ কম। এই শীতেও তাই গায়ে কোনো রকম গরম জামা নেই। তবে সাফারি স্যুটটা গরম কাপড়েরও হতে পারে। ভুঁড়িটি যথেষ্ট নজরে পড়ার মতো। ভদ্রমহিলার গায়ে একখানা খুব সূক্ষ্ম সুতোর কাজ করা শাল, যার একটা আঁচল ধুলোয় লুটোচ্ছে। কেউই ব্যগ্র নয় বাড়ি দেখতে। ভঙ্গি কিছুটা ক্যাজুয়াল। বড়লোকদের ঠিক এরকমই হওয়ার কথা। বিষয়বস্তু দেখে দেখে তাদের চোখ পাকা এবং উদাস। বুক্কা বলল, ওরা নিশ্চয়ই বাড়িটা ঘুরে দেখবে। সঞ্চারী বলে, দেখতেই তো এসেছে। পছন্দ হবে? হবে না? কেমন বাড়ি আমাদের! দক্ষিণ খোলা, এত আলো বাতাস, কতগুলো ঘর, 2টো ব্যালকনি, বাগান, তার উপর সার্ভেন্টস কোয়ার্টার। বুক্কা শুধু গভীরভাবে মাথা নেড়ে বলল, এভরিথিং আ ম্যান ক্যান ওয়ান্ট ফ্রম আ হাউস। কত দাম দেবে বলতো? 15 lakhs? কে জানে বাবা, অত টাকা জন্মেও দেখিনি। বাবার কাছে শুনেছি বাড়িটা করতে 1,04,000 খরচ হয়েছিল। তখন টাকার দাম বেশি ছিল, তাই খরচ হয়েছিল কম। কোকিলটা কি তার শেষ ডাক ডাকছে? উৎকর্ণ হয়ে শুনছিল তিথি। খুব ডাকছে আজ, গলায় রক্ত তুলে যেন ডাকছে। হঠাৎ বুক্কা তার দিকে ফিরে বলে, মার ঠিক কত টাকা দরকার বলতো? তিথি ঠোঁট উল্টে বলে, কে জানে। আমার পিগি ব্যাংকে কিছু টাকা আছে, আর 2টো আংটি, আর টেনিস র্যাকেট। তোদের কি আছে? দিদিরও পিগি ব্যাংক আছে, ব্যাংকে একটা অ্যাকাউন্টও। হ্যাঁ, কেন? যদি সব আমরা মাকে দিয়ে দেই? তাহলেও হবে না, আমাদের দেনা কয়েক লাখ টাকার। ওহ, কেউ যদি দিত টাকাটা এমনিতেই। কে দেবে? আমাদের কেউ নেই। সোমনাথের পিছু পিছু আগন্তুক হবু ক্রেতা সস্ত্রীক দোতলায় উঠে গেল। মান্য অতিথিরা আসবে বলে আজ একটু সেজেগুজে তৈরি ছিল মিলি। পরনে সবুজ সিল্কের শাড়ি, চুল পরিপাটি খোঁপায় বাঁধা, মুখে সামান্য প্রসাধন, গায়ে একখানা সবুজ শাল জড়ানো। আগন্তুক পুরুষটি বোধহয় দেশে ও বিদেশে সুন্দরী মেয়ে অনেক দেখেছে, তবু এই ছোটখাটো মহিলার প্রখর সৌন্দর্যের মুখোমুখি হয়ে একটু থমকালো যেন। প্রত্যাশিত ছিল না। মিলি বাংলাতেই বলে, এই আমাদের বাড়ি, অনেক কষ্ট করে করা, দেখুন যদি পছন্দ হয়। গিন্নির গলায় কোনো উৎসাহ নেই, মুখে দীপ্তি নেই। বিষয়ী পুরুষটি তত সূক্ষ্ম বোধসম্পন্ন নয় যে এইসব লক্ষ্য ও অনুধাবন করবে। এই বাড়ির জড় শরীরে কতখানি ভালোবাসা আর মায়া ঢুকে আছে তা বোঝার মতো বুঝদার কেই বা আছে। বাসন্তী কফি নিয়ে এলো, ঠিক যেমন শেখানো ছিল, ওরা সোফায় বসবার ঠিক 2 মিনিটের মাথায়। লোকটি কম কথার মানুষ। কফির সুদৃশ্য চীনা ডৌলের পেয়ালাটির দিকে একবার মাত্র উদাস দৃষ্টিক্ষেপ করে বেশ নরম গলায় বলল, আই নো ইটস আ গুড হাউস, ইউ বিল্ড ইট ফর ইয়োরসেলফ। বলে নিজের স্ত্রীর দিকে একবার তাকালো, তারপর একটু উদাস হয়ে গেল। সোমনাথ তদ্গতভাবে লোকটির মুখ পানে চেয়েছিল। বলল, ইটস রিয়েলি আ গুড হাউস, অল ফার্স্ট ক্লাস হ্যান্ড-পিকড ফিটিংস। দোকানদাররা যেভাবে নিজের জিনিসের গুণ গায়, সোমনাথের গলাটা অবিকল সেরকম শোনালো মিলির কানে। মনে মনে সে বিরক্ত হচ্ছে, অস্থির করছে তার বুকটা, অভিমানে ভরে যাচ্ছে সর্ব অঙ্গ, চোখে জল আসছে। মহিলা উঠল, মুখে বিনয়ী হাসি, নাকে হীরের নাকছাবি সামান্য ঝিকিয়ে উঠল। বলল, আপনার বাড়িটা একটু ঘুরে দেখব?
মেয়েলিকে জড়তা কাটিয়ে উঠতে হলো। মহিলা নিষ্ঠাবতী, পায়ে দামি চপ্পল জোড়া ছেড়ে রেখে বলল, আপনার ঠাকুর ঘরটা কোথায়? আগে প্রণাম করব। ঠাকুর ঘর? মিলি অসহায়ভাবে চারিদিকে একবার চেয়ে দেখে বলল, ঠাকুর ঘর তো নেই। মহিলা একটু যেন অবাক হয়ে বলল, ঠাকুর ঘর নেই? আপনারা হিন্দু নন? মিলি তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ, তবে ঠাকুর ঘর করা হয়নি। মহিলা হেসে বলল, নাস্তিক? বাঙালিরা খুব নাস্তিক হয়। না, আমরা ঠিক নাস্তিকও নই। আসলে ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না। মহিলার মুখশ্রী থেকে বিনয়ের ভাবটা গেল না বটে, তবে যেন একটু হতাশার ভাব যুক্ত হলো। বাড়ি দেখানোর কোনো উৎসাহ ছিল না মিলির। নিঃশব্দে শুধু ঘর থেকে ঘরে, ব্যালকনিতে, ছাদে হেঁটে হেঁটে সঙ্গ দিল। কিছুই ব্যাখ্যা করলো না, বাড়ির গুণকীর্তনও করলো না। নিচের ঘরে এসে মহিলা বলে, এরা আপনার ছেলে মেয়ে? তিন গম্ভীর বিষণ্ণ শক্ত হয়ে থাকা কিশোর কিশোরীর দিকে চেয়ে মিলি বলে, হ্যাঁ। আর এই ঘরেই তো। মিলি তাড়াতাড়ি মাথা নাড়ল, হ্যাঁ। স্যাড। ওপরের ঘরে এসে দেখা গেল সোমনাথ নিচু স্বরে কিছু বলছে। লোকটা আনমনে অবহেলা ভরে শুনছে। কফি ছোঁয়নি। দিদিকে দেখে সোমনাথ উঠে এলো। কানের কাছে মুখ এনে সামান্য উত্তেজিত গলায় ফিসফিস করে বলল, 10 লাখ অফার করেছে। বাড়ি ভালো করে না দেখেই? ওদের জহুরির চোখ, তাছাড়া এ বাড়ি রাখবে নাকি? দেয়ার উইল বি টোটাল রিকনস্ট্রাকশনস অ্যান্ড রিনোভেশনস। ওরা খুব ফ্যাস্টিডিয়াস। মিলি একটা দীর্ঘশ্বাস চাপল। 10 লাখ টাকা অনেক টাকা। তবু তার বিমর্ষতা 10 লাখে কাটছে না। কত লাখে কাটবে তা বলা কঠিন। সোমনাথ গলাটা আরো নামিয়ে বলল, কলকাতায় ওর আরো 6খানা বাড়ি আছে। বাড়ি আছে প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক আর সান ফ্রান্সিসকোয়। এ বাড়ি ফেলেই রাখবে ধরে নিতে পারিস। ফেলে রাখবে? খুব অবাক হয়ে বলে মিলি। ফেলে রাখবে কেন? স্বামী স্ত্রী দুজনেই সামান্য কয়েকটা কথা সেরে নিল নিজেদের মধ্যে। তারপর উঠে দাঁড়িয়ে অতি ভদ্র গলায় বলল, নমস্তে জি। শশব্যস্তে সোমনাথ ওদের এগিয়ে দিতে গেল। বোধহয় ব্যস্ত মানুষটি বেশি সময় দিল না সোমনাথকে। সোমনাথ মিনিট পাঁচেকের মধ্যেই ফিরে এসে বলল, ভালো অফার তাই না? মিলি সোফায় বসে কিছু ভাবছিল। বলল, ওরা এই বাড়িতে থাকবে না কেন? কটা বাড়িতে থাকবে? বললুম না 6খানা বাড়ি আছে। বালিগঞ্জেই 2টো, নিউ আলিপুরে, পার্ক সার্কাসে, শ্যামবাজারে আর আলিপুরে আরো 4টে। এর মধ্যে অবশ্য 3টে অ্যাপার্টমেন্ট। শুধু সল্টলেকে ছিল না, তাই কিনছে। তাহলে কারা থাকবে এখানে? কেয়ারটেকার থাকবে বোধহয়। 2টো ছেলে, দুজনেই আমেরিকায়, স্কুলে পড়ছে। তাহলে এক কাজ করুক না কেন, বাড়িটা কিনে নিয়ে ফের আমাদেরই থাকতে দিক। আমরাই কেয়ারটেকার হয়ে থাকবো। সোমনাথ এটাকে রসিকতা হিসেবে নিয়ে হাসল। তারপর মাথা নেড়ে বলল, এ ব্যাপারে ভীষণ কড়া। বলল, 10 লাখ টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই একদম ভ্যাকান্ট বাড়ি চাই। টাকা যখন চাই তখনই দিতে রাজি, কিন্তু বাড়ি ভ্যাকেন্ট করতে হবে সঙ্গে সঙ্গে। বাহ, টাকাটা পেয়ে তবে তো আমরা ফ্ল্যাট ট্ল্যাট কিনবো। তার আগে যাব কোথায়? এত জিনিসপত্রেরই বা কি হবে? ওরা সময় দেবে না একটু? সোমনাথ মাথা নেড়ে বলে, একটুও না। ওটাই ভদ্রলোকের একমাত্র কন্ডিশন। তুই বুঝিয়ে বললি না? বলেছি, কিন্তু ভদ্রলোক ওই একটা ব্যাপারে ভীষণ রিজিড। মিলি চুপ করে রইল। তারপর বলল, বাড়িটা কি সত্যি ভেঙে ফেলবে বলল? সবটা ভাঙবে না, তবে ভাঙচুর কিছু হবেই। এত সুন্দর বাড়িটা ভাঙবে? হয়তো আরো সুন্দর হবে। তুই ভাবছিস কেন? বাড়ি ছেড়ে দিলে এটা তো আর তোর বাড়ি থাকবে না। মিলি অবাক হয়ে ভাইয়ের দিকে চেয়ে হঠাৎ ঝাঁঝের গলায় বলে, এটা বরাবর আমার বাড়িই থাকবে, হাত বদল হলেও। দ্বিতীয় খদ্দের এলো পরের রবিবার সকালে। মিলি আগে ভাগেই সোমনাথকে বলে রেখেছিল, আমি বাড়ি দেখাতে পারবো না, তুই দেখাস। ভদ্রতা যেটুকু করার করব। প্রথমটায় মিলি তাই মুখোমুখি হলো না খদ্দেরের। তবে 3 ভাই বোন যথারীতি হাজির তাদের বাবার ঘরে। তারা লক্ষ্য করছিল কে আসে বাড়ি কিনতে। বুক্কাই প্রথম দেখে চাপা গলায় বলল, আগিয়া, হালুয়ালা আগিয়া। 2 বোন বুক্কার কাঁধের উপর দিয়ে ঝুঁকে দেখতে পেল একখানা কন্টেসা গাড়ি থেকে 3জন নামল। সঙ্গে এক পেল্লায় সাইজের কুকুর। কুকুরটার অবশ্য শেষ অবধি নেমে পড়া হলো না। একটা মেয়ে গলার ধমক খেয়ে ফের গাড়িতে উঠে গেল। কুকুরটা উঠে যাওয়ার পর নামলো 4র্থ জন।
পুরুষ। 4 জনের 2 জন মেয়ে, সঞ্চারীর বয়সী, আর তাদের প্রৌঢ় মা-বাবা। 4 জনই দেখার মতো সুন্দর, টকটক করছে ফর্সা রং, বেশ লম্বা এবং মেদহীন চেহারা। সঞ্চারী মুগ্ধ হয়ে চেয়েছিল। বলল, মেয়ে দুটো নিশ্চয়ই নাচে। কি ফিগার! বুক্কা নাক কুঁচকে বলে, স্টিঙ্কিং রিচ। নিশ্চয়ই আবুধাবি বা কুয়েত থেকে এদের ইনকাম হয়। সঞ্চারী বলল, আমেরিকাও হতে পারে। মামা বলছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাদের সেক্টরে ওদের অনেক আত্মীয় স্বজন থাকে। সবাই কাছাকাছি থাকবে বলে বাড়ি কিনতে চাইছে। নইলে আগের পার্টির মতো এদেরও কলকাতায় কয়েকটা বাড়ি আছে। তিথি কোনো কথা বলল না। দাঁতে দাঁত চেপে সামান্য শক্ত হয়ে এক বিদ্রোহী চোখে কন্টেসা গাড়িটার দিকে চেয়েছিল। গাড়ির ভেতর থেকে অভিজাত কুকুরটা গম্ভীর গলায় একবার ধমকে উঠল। 4 জন ওপরের ঘরে ঢুকতেই 4 জনের সৌন্দর্যে ঘর যেন আলো হয়ে গেল। পোশাকে ছড়ানো বিদেশি সুবাসে ম ম করতে লাগলো বাতাস। আজও খুব শীত। দীর্ঘকায় প্রৌঢ়ের গায়ে উটের রঙের একখানা পুল ওভার। চুল কাঁচায় পাকায়, কিন্তু শক্ত কাঠামোর পোক্ত চেহারা। মহিলা এদেশি না বিদেশি তা বোঝাই যায় না। চুল কালো, চোখের তারা কালো, তবু যেন ভারতীয় ভাবটা নেই। পরনে শাড়ি, গায়ে একখানা কাশ্মীরি গরম কোট। মেয়ে দুজনের বয়স 18-19 এবং পিঠে পিঠি। দুজনেই লম্বা এবং চমৎকার জোরালো চেহারা। মেয়ে দুজনের চোখে একটু অবাক চাউনি। চারদিক ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সমস্ত সাজসজ্জা দেখছে। মহিলা একটু অহংকারী মুখ নিয়ে তাচ্ছিল্যের চাহনি হানল এদিক ওদিক। লোকটি খুব ভাবুক মুখে বসে রইল সোফায়। আড়াল থেকে সবই দেখল মিলি, পর্দার সামান্য ফাঁক দিয়ে। চট করে সামনে এলো না। সোমনাথ গদগদ হয়ে বলল, একটু কফি। সকলেই প্রায় একযোগে মাথা নেড়ে মানা করল। লোকটি পরিষ্কার বাংলায় বলল, ওসব দরকার নেই। মেয়েদের মধ্যে একজন একটু যেন ছেলে মানুষ, ঠ্যাং নাচাচ্ছিল। হঠাৎ সোমনাথের দিকে চেয়ে বলে উঠল, ইজ ইট আ হন্টেড হাউস? সোমনাথ একটু হকচকিয়ে গিয়ে বলল, নো নো, হোয়াই উড ইট বি হন্টেড? মেয়েটি তার মায়ের চোখের শাসন উপেক্ষা করে বলল, আমি ভুতুড়ে বাড়ি খুব ভালোবাসি, কিন্তু কোথাও আসল ভুতুড়ে বাড়ি দেখিনি। সোমনাথ কথাটার কি জবাব দিবে ভাবছিল। লোকটি একটু আগ বাড়িয়ে বলল, আমার ছোট মেয়ে একটু ইমাজিনেটিভ, কিছু মনে করবেন না। এ বাড়িতে একটা আনন্যাচারাল ডেথ হয়েছিল শুনেই। এনিওয়ে, আই এম সরি। সোমনাথ হেসে বলল, আরে না না, ছেলে মানুষ তো। লোকটা উঠল, চলুন বাড়িটা দেখি। জুতো খুলতে হবে কি? সোমনাথ বলে, না না, তার দরকার নেই। ঠিক এই মুহূর্তে মিলি ঘরে ঢুকলো। আজও তার সামান্য সাজগোজ, মুখ সপ্রতিভ। জোর করে হাসছে। অত্যন্ত আড়ষ্টভাবে হাত জোর করে একটা নমস্কার করলো, কিন্তু কাকে করলো তা সে নিজেও জানে না। অন্যরাও বুঝতে পারল না। তবে মিলি এটা বুঝলো, সে ঘরে ঢোকা মাত্র মহিলার মুখখানা কঠিন হয়ে গেল। মেয়েদের বিদ্বেষ মেয়েরাই সবার আগে টের পায়। মিলি যে ছোটখাটো, মিলি যে 3 ছেলে মেয়ের মা, এটা গৌণ হয়ে যায় তার দিকে পুরুষেরা যখন তাকায়। পুরুষটির তীব্র উত্তপ্ত চোখ যে পাগলের মতো তার সর্বাঙ্গে তদন্ত করছে, তার টের পেতে তার পুরুষটির দিকে তাকাতেও হলো না। মেয়ে দুটিও তার দিকে হাঁ করে চেয়েছিল। ছোট মেয়েটি হঠাৎ বলেই ফেলল, ওহ, ইউ আর বিউটিফুল। কামুক পুরুষ আর ঈর্ষাপরায়ণা নারীর চোখের সামনে থেকে সরে যাওয়ার জন্যই পিছিয়ে গেল মিলি। অস্ফুট স্বরে বলল, আপনারা সব দেখে নিন, তারপর কথা হবে। সোমনাথ অত্যন্ত ব্যগ্রভাবে বড়লোক খদ্দেরকে বাড়ি দেখাতে নিয়ে চলল। ঘর থেকে ঘরে, ছাদে, ব্যালকনিতে, সবশেষে নিচের ঘরে। লোকটি সর্বপ্রথমেই সঞ্চারীকে লক্ষ্য করল। হার ডটার্স অ্যান্ড সন? ইয়েস ইয়েস। সঞ্চারীর দিকে চেয়ে লোকটি বলল, তোমার নাম কি? সঞ্চারী দত্ত। আর তোমাদের? তিথি তার নাম বলল না, বুক্কা বলল। তিথি টের পেয়েছিল শুধু সঞ্চারীর নামটা জেনে নেওয়াই লোকটার দরকার ছিল। তাদের নাম না জানলেও চলবে ওর। মহিলা অত্যন্ত কঠিন চোখে সঞ্চারীকে দেখল, কথা বলল না। শুধু ছোট মেয়েটি তিথির দিকে চেয়ে বলল, অ্যাথলেটিক্স? তিথি মাথা নাড়ল। মেয়েটি বলল, আমি খুব নাচি, ভরতনাট্যম। এ ঘরটা কার? আমার বাবার। ও গড, দিস ইজ দ্য রুম হোয়ার দ্য ইনসিডেন্ট টুক প্লেস? 3 ভাই বোন মুখ চাওয়াচাওয়ি করল। বুক্কা বলল, হ্যাঁ। লোকটি সঞ্চারীকে বলে, বাগানটা একটু দেখাবে, চলো না। সঞ্চারী সাগ্রহে বলল, চলুন। মহিলা স্বামীর দিকে সাপিনীর চোখে তাকিয়েছিল।
লোকটা নিঃসংকোচে হাত বাড়িয়ে সঞ্চারীর একটা হাত ধরে বলল, চলো। মহিলা তার দুই মেয়ের দিকে তাকিয়ে দ্রুত হিন্দিতে যা বলল তার অর্থ বুঝতে তিথির অসুবিধে হলো না। আমরা গাড়িতে গিয়ে বসি, নাটক শেষ হোক। প্রকৃত নাটক শেষ হলো আরো 10 মিনিট বাদে। সোমনাথ ওদের গাড়িতে তুলে দিয়ে এসে ছুট পায়ে দোতলায় উঠে বলল, ছোট দি, বিগ অফার, 12 লাখ। তার চেয়েও ভালো খবর, লোকটা এখনই পেমেন্ট করবে, কিন্তু তোদের আরো 1 বছর এ বাড়িতে থাকতে দেবে। মিলি ফ্যাকাশে মুখে সামনের ঘরে বসেছিল, স্তিমিত গলায় বলল, থাকতে দেবে? কেন থাকতে দেবে? আসলে বোধহয় তোদের অবস্থা শুনে লোকটার সিম্প্যাথি হয়েছে, ভালো লোক। আমার অফারটা ভালো লাগছে না। কেন বলতো? সব তোকে বলা যায় না, ভালো লাগছে না ব্যাস। বিকালের দিকে আরো একজন আসবে, কথা আছে। নিচের ঘরে বুক্কা, তিথি আর সঞ্চারী বসে আছে। বুক্কা বলল, এ লোকটা বাঙালি, এ খুব দর কষাকষি করবে দেখিস। তোকে কে বলল বাঙালি? সঞ্চারী বিরক্ত হয়ে বলে, আমি সব জানি, অ্যাপয়েন্টমেন্ট 4টেয়। মামা অবশ্য এ লোকটাকে তেমন ইম্পর্টেন্স দিচ্ছে না। তিথি তার দাদা এবং দিদির কথার মধ্যে নেই। সে শুনছে বাইরে এই শীতের দুপুরে সে কোকিলটা হঠাৎ ডেকে উঠল, আর হাওয়া এলো উল্টো পাল্টা। গাছের মরা পাতা, একটা পোড়া গন্ধ আর বিষণ্ণতা নিয়ে হাওয়া ছুটছে এদিক সেদিক। সিঁড়ির মুখ থেকে বাসন্তী ডাকলো, তোমরা খেতে আসবে না? মা আর মামা বসে আছে তোমাদের জন্য। খাওয়ার কথা তাদের মনেই ছিল না। জিভ কেটে সঞ্চারে ছুট লাগালো, পিছন পিছন বুক্কা। তিথি বসে রইল খানিকক্ষণ। খাওয়ার টেবিলেই কথাটা তুলল তিথি, আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে মা, যে খুশি এসে আমাদের ঘরে ঢুকে পড়বে কেন? সোমনাথ মুরগির ঝোল দিয়ে ভাত মাখছিল, বলল, বেশি দিন নয়, আজকের বিকালটা শুধু। যে 3 পার্টি এনেছি এরাই কেউ প্রসপেক্টিভ বায়ার। এরা যদি কেউ না কেনে? সোমনাথ মাথা নাড়ল, কিনবেই। আজ সকালে যে এসেছিল সে হলো সিং এন্টারপ্রাইজের মালিক, 1 বছর বাড়ি ক্লেম করবে না। আমি তো বলি ইটস আ ভেরি গুড অফার। কেন? কেন কে জানে। মিলের খাওয়া থেমে গেল। বড় টেবিলের এক প্রান্তে বসে সে তার নিরামিষ বিস্বাদ ভাত তরকারি ফেলে হঠাৎ উঠে গেল। মাছ মাংস বড্ড প্রিয় ছিল মিলের। বিপ্লব দত্ত মারা যাওয়ার পর থেকে সে পাট উঠেছে। মিলের খাবারে এখন কেবলই বিস্বাদ। মিলের পরেই উঠে গেল তিথি। সে অবশ্য খুব মেপে খায়, ক্যালোরি হিসেব করে করে। সেদ্ধ ছাড়া কিছুই খেতে চায় না। সে নিচের ঘরে এসে একা চুপচাপ কিছুক্ষণ বসে রইল। হঠাৎ বসে থাকতে থাকতে তার মাথায় চিড়িত দিল একটা কথা। নিঃশব্দে সে ফের দোতলায় উঠে এলো। সকলের খাওয়া শেষ হয়ে গেছে। রান্নাঘরে বসে একা খাচ্ছে বাসন্তী। বাসন্তী দি? বাসন্তী মুখ তুলে বলল, কি বলছো? একটা কথা সত্যি করে বলবে? কি কথা? তুমি সত্যি বাবাকে দেখতে পাও? ও মা গো, আবার ওসব কথা কেন? পাও কিনা বলো না। স্পষ্ট করে দেখিনি বাবা, তবে দেখেছি। ঠিক দেখেছ? ঠিক দেখেছি। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে এখনো। দেখো না আমার গা। তবে আমি দেখতে পাই না কেন? তোমার বুকের পাটা আছে বাপু, ও ঘরটা একা একা কি করে থাকো? আমি হলে তো ভয়েই মরে যেতুম। তোমার বাবা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়, মায়ার টান তো। তিথি ঘরে এসে অনেকক্ষণ ভাবল। তারা ছেলেবেলা থেকেই ভূত টুত মানে না, তবে ভূতের গল্প পড়া বা শোনা এর একটা মজার দিক আছে, তার বেশি কিছু নয়। আজ সে কি করে বিশ্বাস করবে যে বাবা এখনো অন্য এক ধরনের অস্তিত্ব নিয়ে আছে? যদি থাকতো তাহলে তিথি ভয় পেত না, বরং তার কিছু উপকার হতো। বিকেলে যে লোকটা এলো সে এলো একা। এলো বাস রাস্তা থেকে পায়ে হেঁটে। বয়স 30 বা তার ওপরে। খেটে খাওয়া মানুষের মতো চেহারা। পোশাকের তেমন পারিপাট্য নেই, ধুতি পাঞ্জাবি চপ্পল। তাকে কেউ অভ্যর্থনা করেনি। ফটকের বাইরে থেকেই উঁচু গলায় জিজ্ঞাসা করলো, কে আছেন? তিথি উঠে গেল, কাকে চান? এটা বিপ্লব দত্তের বাড়ি তো? হ্যাঁ এটাই। বাড়িতে কুকুর নেই তো? না। আমার নাম অমিত গুহ। ভিতরে আসতে পারি? তিথি বুঝলো এ লোকটারই আসবার কথা ছিল। মামার কাছে যেন নামটাও শুনেছে। তিথি লোকটাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। এ তো পুঁটি মাছ। বুক্কা ঠিকই বলেছিল, এ খুব দর কষাকষি করবে।
শেষ অবধি হালে পানি পাবে না। তিথি অবহেলা ভরে বলল, আপনি দোতলায় উঠে যান, ওখানে আমার মামা আছেন, তিনিই কথা বলবেন। লোকটার গমন পথের দিকে চেয়ে একটু হাসল তিথি। নার্ভাস, অর্থনৈতিকভাবে দুর্বল এবং অবশ্যই অ্যাডভেঞ্চারাস। নইলে 10 থেকে 15 লাখ টাকার মধ্যে ওঠানামা করছে যে বাড়ির দর, তার ডাউন পেমেন্টের কথা মাথায় রেখেও বাঙালিটা সাহস পায় কি করে? ওপরতলাতেও তার অভ্যর্থনা তেমনতর হলো না। সোমনাথ এই প্রথম গম্ভীর মুখে একজন হবু খদ্দেরকে রিসিভ করল। বলল, আসুন। অমিত গুহর হাবভাব নিতান্তই মধ্যবিত্ত বাঙালির মতো। মুখে সংকোচ, দ্বিধা, ভয় মিশ্রিত বিনয়ী একটু হাসি, আত্মবিশ্বাসের অভাব। আগের খদ্দেরদের যে আভিজাত্য এবং দম্ভ মিশ্রিত তাচ্ছিল্য ছিল, এর তা তো নেই, বরং যেন অপরাধী ভাব। গরিবরা বড়লোকদের বাড়িতে ঢুকে যেমনটা বোধ করে, তেমনই সসংকোচ। সোমনাথ একটু নিচু নজরেই যুবকটিকে লক্ষ্য করে বলল, আপনার শীত করে না? অপ্রতিভ অমিত গুহ একটু হেসে বলল, কলকাতায় আর তেমন শীত কই, গরম জামা আনিনি বলে বলছেন? গায়ে উলিকট আছে, বেশ গরম। সোমনাথের একটু ভাত ঘুম হয়েছে, হাই উঠছিল। বলল, বলুন, বাড়িটা সত্যিই কিনতে চান? দাম কিন্তু অনেক উঠে গেছে, আমরা অপেক্ষা করছি আরো একটু বাড়ার জন্য। কত উঠেছে? সোমনাথ নিঃসংকোচে মিথ্যে কথাটা বলে ফেলল, 15 লাখ। ছেলেটা সোফায় বসে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে বলল, এরকমই ওঠার কথা, আজকাল কিছু মানুষের পকেটে অঢেল টাকা। বাড়িটা কি দেখবেন? অমিত গুহা মাথা নেড়ে বলে, না না, বাড়ি দেখার দরকার নেই। না দেখেই কিনবেন? অমিত মাথা নেড়ে বলল, না না, তবে এ বাড়ি আমার দেখা। দেখা? হ্যাঁ, কনস্ট্রাকশনের সময় আমি নিজে সুপারভাইজ করেছিলাম। বিশেন অ্যাসোসিয়েটস এর প্ল্যান করেছিল। প্ল্যানিং এর ব্লুপ্রিন্ট আমার এখনো মনে আছে। বিস্মিত সোমনাথ বলে, তাই বলুন, তাহলে অবশ্য বাড়িটি আপনার অদেখা বাড়ি নয়। চা খাবেন? খাবো, তার আগে একটু জল, ঠান্ডা হলেই ভালো। আমি ঠান্ডা জল খুব ভালোবাসি। এই শীতেও? আজ্ঞে। সোমনাথ বাসন্তীকে হুকুম দিয়ে এসে বসল। এ বাড়ি সম্পর্কে আপনার এস্টিমেট কি? দর বলেছেন নাকি ভ্যালুয়েশন? দর। কত হতে পারে এ বাজারে? আপনার লিমিট? অমিত গুহ মলিন মুখে মাথা নেড়ে বলে, ভেবে দেখিনি, তবে খারাপ হবে না। আপনাদের দলিলটা কই? সোমনাথ মাথা নেড়ে বলে, দলিলটা বের করা হয়নি এখনো, সার্টিফাইড কপি আছে। ছেলেটি মাথা নত করে বলে, যতদূর জানি দলিলটা বের করেছিলেন বিপ্লববাবু। তাহলে আছে কোথাও, দলিল নিয়ে ছোটদের সঙ্গে কথা বলিনি, ওর কাছেই থাকবে হয়তো। সার্চিং এর জন্য তো? না না, সল্ট লেকে সার্চিং এর দরকার হয় না, সেটা আমি জানি। এখানকার জমি বাড়ি আউটরেট সেল করাও যায় না। সোমনাথ বুঝদারের মতো মাথা নেড়ে বলল, এসব তো আপনার জানাই। ট্রেতে এক গ্লাস হিমশীতল জল আর চা নিয়ে বাসন্তী ঘরে এলো। অমিত সাগ্রহে জলটা নিয়ে ছোট ছোট চুমুকে খেতে লাগলো, তারপর ঢক ঢক করে। চা শেষ করার আগে সে কোনো কথাই বলল না। অনেকটা সময় ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল। সে চাউনের মধ্যে একটা স্মৃতিচারণের ভাব রয়েছে, যেন অনেক কিছু মনে পড়ছে তার। অমিত গুহর চোখে কিছুক্ষণ পলক পড়ল না। তারপর সোমনাথের দিকে চেয়ে বলল, এ বাড়িটা করার সময় বিপ্লববাবুর খুব অর্থকষ্ট যাচ্ছিল। মিলিটারি থেকে আর্লি রিটায়ারমেন্ট পেয়েছিলেন, কিন্তু হাতে টাকা ছিল না। বোধহয় জানেন, উনি সে সময় একটা পুরনো ছোট কারখানা কিনেছিলেন। অভিজ্ঞতা ছিল না বলে অনেক টাকা নষ্ট হয়, জিনিসপত্র চুরি হয়ে যায়। হ্যাঁ জানি, আমরা জামাইবাবুকে সেজন্য বেশ বকাবকিও করেছি। আপনারা হয়তো এটাও জানেন যে উনি ফিল্ম প্রোডাকশনেও কিছু টাকা ঢেলেছিলেন, সেটাও জলে গিয়েছিল। সোমনাথ অবাক হয়ে বলে, না তো, এটা জানতাম না। আমাকে উনি সবই বলতেন। দুঃখের কথা বলার মতো একজোড়া ধৈর্যশীল কান তো আজকাল পাওয়া যায় না। সিম্প্যাথি দেখানোরও দরকার নেই, শুধু শুনলেই মানুষ খুশি হয়, হালকা হয়। আমি শুনতাম। এই বাড়ি তখন তৈরি হচ্ছে। উত্তর দিকে মালপত্র রাখার একটা শেড ছিল, সেখানে একটা বেঞ্চে বসে উনি অনেক কথা বলে যেতেন। হয়তো সেসব কথা ফ্যামিলিতে বলার অসুবিধে ছিল, বা বললেও তা শোনার মতো ধৈর্য কারো ছিল না। সোমনাথ বিরক্ত হয়ে বলল, তা কেন? ফ্যামিলির কাছে উনি যথেষ্ট ফ্র্যাঙ্ক ছিলেন বলেই তো জানি, কিন্তু এসব কথা এখন আর বলে লাভই বা কি? অমিত মাথা নেড়ে বলল, না লাভ নেই, বরং ক্ষতি।
আমি শুধু বলতে চাইছি সে সময়ে এরকম একখানা বাড়ি তৈরি করার মতো টাকা ওর ছিল না। সেটাও কিন্তু আমাদের অজানা নয়। জামাইবাবু ধার করেছিলেন, কিছু ধার এখনো রয়ে গেছে। বিক্রি করে সেগুলো আমরা শোধ দেব। কেমন যেন একটা কাষ্ঠ হাসি হেসে অমিত বলল, বিক্রি করবেন? সোমনাথ অবাক হয়ে বলে, হ্যাঁ, বিক্রি করব বলেই তো আপনি এসেছেন। অমিত কেমন যেন অসহায় চোখে চেয়ে থেকে বলল, তা জানি, কিন্তু আপনারা আরো একটু ভাবুন। কি ভাববো? ভাববার কি আছে বলুন তো? এত বড় বাড়ির ট্যাক্স, মেইনটেনেন্স, লোন, এত সব মিট আপ করা তো সহজ কথা নয়। জামাইবাবু তো কেটে পড়লেন লাইক এ কাওয়ার্ড। পড়ে রইল শুধু লাইবিলিটিজ। খুবই নরম গলায় অমিত বলে, কাওয়ার্ড আমরা সবাই। চা শেষ করে অমিত তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে সেন্টার টেবিলে রেখে বলে, যা দাম উঠেছে তা আমার পক্ষে বড্ড হাই। তবে যদি কোনো কারণে বায়াররা না নেয়, তাহলে আমাকে একটা খবর দিলে খুশি হব। আপনিও তো কোনো দর দিলেন না। অমিত যেন খুব লজ্জা পেয়ে বলল, সেটা বলতেও লজ্জা পাচ্ছি, পরে দেখা যাবে ক্ষণ। অমিত গুহ বড্ড হঠাৎ উঠে পড়ল। সামান্য ভদ্রতা সূচক কি একটা অস্ফুট গলায় বলে বেরিয়ে গেল। মিলি শুয়েছিল, উঠে এলো এ ঘরে। বলল, কে রে লোকটা? পাগল পাগল, জামাইবাবুর চেনা, এবারে কনস্ট্রাকশনের সময় সুপারভাইজ করত। তুই দেখেছিস কখনো? নাম অমিত গুহ। মিলি মাথা নেড়ে বলল, কনস্ট্রাকশনের সময় আমি মাত্র ৩-৪ বার এসে দেখে গেছি, ও নামের কাউকে মনে নেই। ও কি বিপ্লবের বন্ধু? না, বয়সের তো অনেক তফাৎ, বন্ধু হয় কি করে? তবে ভাবছিল ওকে নাকি দুঃখের কথা টথা বলতো। আচ্ছা, তুই কি জানিস জামাইবাবু কখনো ফিল্ম করতে গিয়ে টাকা নষ্ট করেছিল? মিলি গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, না। আমাকেও কোনো কথা বলতো নাকি? কোনো ব্যাপারে কোনো পরামর্শও নিত না। নিজে যা ভালো বুঝতো করতো। আমাদের জীবনটা ওই কারণেই তো বিষ হয়ে গেল। কত টাকা নষ্ট করেছে বলল? চিন্তিতভাবে সোমনাথ বলে, অ্যামাউন্ট বলেনি, তবে ফিল্ম ইজ এ বিগ বিজনেস। টাকাটা কম হবে না। আর কি বলছিল? অরিজিনাল দলিল আছে কিনা জিজ্ঞাসা করছিল। আছে তোর কাছে? না, শুধু সার্টিফাইড কপি। দলিলটা তাহলে কোথায়? যতদূর জানি অরিজিনালটা এখনো আমাদের হাতে আসেনি। ও যেন ওরকমই বলেছিল। কিন্তু এ ছোকরা তো বলে গেল দলিল অনেক আগেই জামাইবাবু বের করেছে। তাহলে দলিল গেল কোথায়? জামাইবাবুর ঘরে নেই তো? দাঁতে ঠোঁট চেপে অভিমানে কান্নায় রাঙা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মিলি। আজ কতখানি অপমানিত সে, কতখানি অসহায়। একজন মানুষের সঙ্গে এতদিন ঘর করে, তার ছেলে মেয়ে গর্ভে ধারণ করে, একই ছাদের তলায় বসবাস করেও লোকটার প্রায় কিছুই জানে না সে। লোকটা তাকে জানায়নি। মিলি সহজে কাঁদে না। আজও কান্নায় ভঙ্গুর সীমানায় দাঁড়িয়ে টলমল করতে লাগলো। ভেঙে পড়ল না শেষ অবধি। সোমনাথ টয়লেটে গিয়েছিল। ফিরে এসে সোফায় বসে বলল, খোঁজে দেখিস তো, সল্টলেকের জমির ভেন্ডার হচ্ছে সরকার। দলিল নিয়ে কোনো গন্ডগোল থাকার কথাই নয়। ছেলেটা আর কি বলল? সোমনাথ মাথা নেড়ে বলল, আর ওই পুরনো কথা টথা বলছিল আর কি। ফ্যামিলিতে জামাইবাবু মনের মানুষ পায়নি, দুঃখের কথা শোনার কেউ ছিল না, এইসব আর কি। বাড়ি কিনতে এসে ওসব কথা কেন? কে জানে কেন। তবে মনে হচ্ছিল আরো কিছু বলতে চায়। সেটা শেষ অবধি চেপে গেল। টাকা ফাঁকা বিশেষ নেই ছোকরার, শুধু আম্বা আছে। দর্শনে ভয় পেয়েছে মনে হলো। মিলি ভাবছিল অন্য কথা। এই ছেলেটার কাছে বিপ্লব দত্ত আর কি বলেছে? আর কোন গোপন কথা জানে এই অমিত গুহ? একজন স্ত্রীর পক্ষে এটা কতখানি অপমানের, তা যদি অন্যে বুঝতো। দ্বিতীয় শোয়ার ঘরে বড় খাটে সঞ্চারী আর বুক্কা ঘুমোচ্ছে। বুক্কা একখানা স্পোর্টস ম্যাগাজিন পড়ছিল বোধহয়। এলানো হাতে সেটা এখনো ধরা। সঞ্চারীর নাইটি হাঁটুর উপর উঠে গেছে। মিলি ম্যাগাজিন সরিয়ে নিল, নাইটি ঠিক করলো। তারপর ওদের ঘুমন্ত মুখগুলি দেখল। এগুলো কোনো জরুরি কাজ নয়। মিলি তার সন্তানদের দিকে চেয়ে ভাবছে, এরা তার কতখানি আপনজন। বিপ্লব দত্তের কিছুটা আর মিলির কিছুটা নিয়ে মিলেমিশে এরা তৈরি। তবু এরা আসলে কার? আপনজন কথাটাই এখন ভাবছে মিলি। সন্দেহ হচ্ছে বিপ্লব দত্তের মতো এরাও তার ঠিক আপনজন নয়। সোমনাথ সামনের ঘরের সোফায় একটু কেতরে শুয়ে চোখ বুজে আছে। বোধহয় ভাত ঘুম। মিলি ধীরে ধীরে নিচে নেমে এলো। তিথি তার বাবার চেয়ারে বসে একখানা বই পড়ছে। ছুটির দুপুরে তিথি ঘুমোয় না। কি করছিস?
মা, এসো। তোমাকে এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমাদের বাড়ির দলিলটা কোথায় জানিস? না তো, তোমার কাছে নেই? না, তোর বাবা আমাকে যেটা দিয়েছিল তার সার্টিফাইড কপি। তাহলে অরিজিনালটা কোথায়? জানি না, এ ঘরে আছে কিনা খুঁজে দেখবি একটু, ডেস্ক বা বুককেসে। দেখবো মা, জমি আর বাড়ির কি দুটো আলাদা দলিল? আমি তো অত জানি না, আমাকে একটা ফাইল দিয়েছিল, তার মধ্যে ছিল। আমি কি ওসব কচকচি বুঝি? যতদূর মনে হয় দুটো দলিল। তোর বাবা বলেছিল এগুলো অরিজিনাল নয়, তবে অ্যাজ গুড অ্যাজ অরিজিনাল। একটা লোক এসেছিল একটু আগে, দেখা হয়েছে? অমিত গুহ তার নাম। আমার সঙ্গে হয়নি, সোমনাথের সঙ্গে কথা বলেছে। সেই ছেলেটাই দলিলের খোঁজ করছিল, সে নাকি তোর বাবাকে চিনতো। এবারে তৈরির সময় ছেলেটা নাকি সুপারভাইজ করতো। তিথি চুপ করে রইল। তার গম্ভীর মুখটার দিকে চেয়ে রইল মিলি। এ মেয়েটা তার আরো পর। 3 ছেলে মেয়ের মধ্যে তিথির সঙ্গেই তার সম্পর্ক সবচেয়ে আলগা, সবচেয়ে দূরত্বের। তিথি কখনো দুর্ব্যবহার করে না তার সঙ্গে। কথা শোনে এবং ভদ্র ব্যবহারও করে। কিন্তু কোনো উত্তাপ নেই, যেন পাশের বাড়ির মেয়ে। বিপ্লব দত্ত মারা যাওয়ার পর সন্তানদের মধ্যে এই অনাত্মীয়তা বড্ড বেশি টের পায় মিলি। অথচ উল্টোটাই তো হওয়ার কথা। বাবা মারা গেলে সন্তানেরা কি আরো আঁকড়ে ধরে না মাকে? মিলির একটু কথা কইতে ইচ্ছে করছিল তিথির সঙ্গে, কিন্তু লাভ কি? অতিশয় ভদ্র গলায় এবং শান্তভাবে তিথি তার প্রশ্নের জবাব দেবে। যতটুকু বলার ততটুকুই বলবে, কিন্তু কখনো কোনো আবেগ দেখাবে না। মিলি তাই ভাবতে ভাবতে ফিরল। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে সে কেবল তার ছেলে মেয়ের কথাই ভাবে। বুকটা ছিল মায়ের কোল ঘেঁষা। বাবা চলে যাওয়ার পর সে যেন রাতারাতি সাবালক হলো। সঞ্চারে আগে মিলির সঙ্গে বসে সাতকাহন বকত, কলেজের কথা, বান্ধবীদের কথা। আজকাল সে কেন মুখে কুলু পেটেছে? সোমনাথ পোশাক পরে তৈরি। মিলিকে দেখে বলে, আজ চলি রে ছোড়দি, দলিল টলিল একটু খুঁজে রাখিস। মিলি কিছু বলল না। সোমনাথ চলে গেলে সে সেন্টার টেবিলে পড়ে থাকা ভিজিটিং কার্ডটা তুলে দেখল। কি হবে আর এ কার্ডটা দিয়ে? আনমনা মিলি কার্ডটা 2 ভাগে ছিঁড়ল। 4 ভাগে অবশ্য চেষ্টা করেও ছেঁড়া গেল না। শক্ত জাতের কার্ড। আর মিলিও দুর্বল। ফেলে দিল টেবিলের ওপরেই। তিথির চুইংগাম থাকে ফ্রিজে। ঠান্ডা চুইংগাম মুখে নিয়ে দাঁতে পিষতে পিষতে সে বিকেলে দৌড়য়। 4টে বেজে গেছে। তিথি তার ট্রাকস্যুট আর দৌড়ের জুতো পরে নিয়ে তরতর করে লঘু পায়ে উঠে এলো দোতলায়। ফ্রিজ খুলে চুইংগাম বের করে সে মোড়ক খুলল। তিথি খুব ডিসিপ্লিন মানে, কখনো যেখানে সেখানে জিনিস ফেলে না। রান্নাঘরের দরজায় ট্র্যাশ বিন রাখা আছে। সেখানে মোড়কের কাগজটা ফেলে সে বেরোনোর সময় দেখতে পেল সেন্টার টেবিলে ছেঁড়া দোমড়ানো কার্ডটা পড়ে আছে। বিরক্তিতে ভ্রু কুঁচকাল তার। এবারের সকলেই একটু অসতর্ক। সে টুকরো দুটো তুলে ট্র্যাশ বিনে ফেলতে গিয়েও ফেলল না। অমিত গুহ। টিক টিক। অমিত গুহ। টিক টিক। কিছু একটা মনে পড়ছে। এ লোকটার পরিচয় ছিল বাবার সঙ্গে। এমনও তো হতে পারে। ট্র্যাকস্যুটের পকেটে টুকরো দুটো ভরে নিয়ে তিথি লঘু পায়ে বেরিয়ে পড়ে। খোলা আকাশের নিচে চওড়া পথ ধরে ছুটতে কি যে ভালো লাগে তিথির তা বলার নয়। আর দৌড়, দৌড়ের মতো এমন মন ভোলানো ব্যাপার আর কিছুই নেই তার কাছে। যখন সে দৌড়য় তখন বিভোর হয়ে যায়। তার শরীরে গতির জোয়ার বয়ে যেতে থাকে। এক শিহরিত আনন্দ ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। হরেক অ্যাথলেটিক্স মিটে হাত ভরে প্রাইজ পায় তিথি। দোতলায় একখানা ঘর তার প্রাইজে বোঝাই। কিন্তু প্রাইজটা তার কাছে বড় জিনিস নয়, ফার্স্ট সেকেন্ড হওয়াও নয়। দৌড়ের মধ্যে যে আনন্দ সে পায় তার তুলনায় প্রাইজ আর কতটুকু। বিপ্লব দত্ত প্রায়ই বলতো, আগের জন্মে তুই বোধহয় হরিণ ছিলি। এত ভালো দৌড়স কি করে? যখন দৌড়স তখন ঠিক মনে হয় একটা হরিণ ছুটছে। এইসব রাস্তায় একসময় তার বাবার সঙ্গে দৌড়তো তিথি। বিপ্লব দত্ত অবশ্য এত জোরে দৌড়তো না। বয়স, সামান্য মেদজনিত মন্থরতা ছিল। তবু মেয়ের সঙ্গে খানিকটা দৌড়তে রোজই যেত বাবা। পরনে সাদা শর্টস, গায়ে সাদা টি শার্ট, পায়ে দৌড়ের মোটা সোলের নরম জুতো। আজও তিথির মাঝে মাঝে মনে হয় বাবা বুঝি একটু পিছনেই আসছে। সল্টলেকে এখনো কিছু বেশ ফাঁকা জমি রয়েছে। পক্ষীনিবাস, পার্ক, গাছপালা, সবুজ মাঠ, বিশুদ্ধ কুয়াশা।
তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল এখানে। এ জায়গা ছেড়ে কোথাও যে কখনো চলে যেতে হবে তা তো ভাবেনি। এখন কোথায় যাবে তারা? কোন গলিঘুজির মধ্যে, খুপড়ি খুপড়ি ঘরে? বেলা ডুবে যাচ্ছে দ্রুত। তিথি যেন তার শেষ দৌড় দৌড়চ্ছে, লম্বা লম্বা পায়ে, জোরালো পদক্ষেপে। ঘন শ্বাস, পেশিতে পেশিতে টান টান ব্যথা। তবু দৌড়য় তিথি। যত দূর যাওয়ার কথা নয় তত দূর চলে যেতে থাকে, যেন আর ফিরে যাওয়া নেই। যখন ফিরল তিথি তখন তার শরীর ভেঙে আসছে ক্লান্তিতে। ট্রাকস্যুট এই শীতেও ভিজে ন্যাতা হয়ে গেছে ঘামে। ঘরে এসে পোশাক পাল্টে সে ফ্যান চালিয়ে হাওয়ায় বসলো কিছুক্ষণ। ট্রাকস্যুটের পকেট থেকে কার্ডের টুকরো দুটো বের করে টেবিলের উপর রেখে জুড়ে নাম আর ঠিকানাটা আরেকবার দেখলো। তার স্মৃতিশক্তি ফটোগ্রাফের মতো তীক্ষ্ণ। সবটাই মুখস্থ হয়ে গেছে। তাদের ফোনটা ডাউন হয়ে আছে বেশ কিছুদিন। অথচ তিথির মনে হচ্ছে লোকটাকে একবার টেলিফোন করা দরকার। পাশের ব্লকে তিথির এক বন্ধু থাকে, ওদের ফোন আছে। তিথি আবার পোশাক পাল্টে বেরিয়ে পড়ল। মিনিট 10 বাদে টেলিফোনে সে সেই গলাটা শুনতে পেল। কে বলছেন? তিথি বলল, আমি বিপ্লব দত্তের ছোট মেয়ে তিথি। একটা কথা জানতে চাই। হ্যাঁ, বলুন। আমার বাবাকে আপনি চিনতেন বোধহয়। ভালোই চিনতাম, একসময় তার সঙ্গে খুব ভাব ছিল। আপনি কি এ বাড়িটা কিনতে চান? কিনতে চাই কে বলল? চান না? লোকটা একটু চুপ করে থেকে বলল, মানেটা সেরকমই দাঁড়ায় বটে, কিন্তু। তিথি সামান্য ধৈর্যহারা হয়ে বলে, আপনি কিছু একটা বলতে চাইছেন না, তাই না? অমিত একটু দোনমনো করে বলে, সবটা ঠিক বলার মতো নয়, থাকবে। দেখুন, আমরা বাড়িটা বিক্রি করতে চাইছি না। বিক্রি করতে হচ্ছে বলে আমাদের মন খুব খারাপ। কেউ নেই যে আমাদের এ ব্যাপারে হেল্প করতে পারে। আপনার যদি কিছু জানা থাকে তাহলে বলে দিন না, প্লিজ। অমিত গুহ আবার দোনমনো করে বলে, বিপ্লববাবু অনেক কষ্ট স্বীকার করে এই বাড়িটা করেছিলেন। কষ্টটা আমি চোখের সামনে থেকে দেখেছি। আমি জানি, বাবাকে লোন নিতে হয়েছিল। আপনি তো বোধহয় সেই ছোট্ট মেয়েটি। আমি যখন আজ বিকেলে আপনাদের বাড়ি গিয়েছিলাম তখন তো আপনার সঙ্গেই দেখা হয়েছিল। হ্যাঁ, আমাকে তুমি করেই বলুন না, আমি কিন্তু খুব ছোট্ট নই। ঠিক আছে, ঠিক আছে, তুমি খুব ছোট্ট নাও মানছি, কিন্তু এই বিষয় সম্পত্তির ব্যাপারে তুমি কীই বা করতে পারবে? এসব বেশ জটিল ব্যাপার। তোমার মামা তো চিন্তা করছেনই। মামা ঠিক আমাদের সেন্টিমেন্ট তো বুঝবে না। এ বাড়িটাকে যে আমরা কত ভালোবাসি। মামা শুধু বিপদটা দেখছে, আর বিপদ থেকে আমাদের বাঁচাতে চাইছে। বিপদ? কি রকম বিপদ? তা কি তোমার জানা আছে? শুনেছি বাবার অনেক লোন আছে, অনেক পেমেন্টও বাকি আছে। এইসব আর কি। অ্যাসেট বলতে শুধু বাড়িটা। বাড়ির জন্য যেসব লোন নেওয়া হয়েছিল তার হিসেব আছে কি? আমিও তো জানি না। তোমরা কি দলিলটা খুঁজে পেয়েছো? না, তবে মা খুঁজতে বলেছে। অমিত গুহ একটু চুপ করে থেকে বলল, খুঁজবার দরকার নেই, কারণ ওটা তোমাদের কাছে নেই। তবে কার কাছে আছে? আছে কারো কাছে। আপনি কেন ফ্র্যাঙ্কলি বলছেন না? অমিত গুহ একটু দুর্বল গলায় বলল, ওটা আমার কাছে আছে, তবে ওটা কিন্তু আমি চুরি করিনি। আপনার কাছে কেন? বিপ্লব বাবুই ওটা আমাকে দিয়েছিলেন। মর্টগেজ কাকে বলে জানো? জানি, বাঁধা রাখা তো। হ্যাঁ, বিপ্লব বাবু এক সময় ওটা আমার কাছে বাঁধা রেখে টাকা নিয়েছিলেন। ঠিক আমার কাছেও নয়, আমার বাবার কাছে। কত টাকা? সে অনেক টাকা। আপনাদের কাছে? তাহলে তো বাড়িটা আপনাদেরই হয়ে গেছে। ঠিক তা নয়, আমরা তো ক্লেম করিনি। এ মা, তাহলে কি হবে? আমি বলি, তোমার মামা আর কোনো বায়ারকে না ডাকলেই ভালো হয়। আপনি মামাকে কিছু বলেননি কেন? আমার খারাপ লাগছিল, তোমরা বাড়িটাকে এত ভালোবাসো। ভালো তো বাসি, কিন্তু বাঁধা থাকলে তো কিছু করার নেই। শোনো তিথি, এই ব্যাপারটা এখনই কাউকে বলার দরকার নেই। তোমাকে বলে ফেললাম তোমার নার্ভাসনেস দেখে। আপনি এখন কি করবেন বলুন তো? আমরা যদি টাকাটা শোধ দিতে না পারি?
আমাদের কোম্পানি সেটা ঠিক করবে। ইট উইল বি আ কর্পোরেট ডিসিশন। তোমরা হয়তো একটা নোটিশ পাবে। এটা রিমাইন্ডার। প্রথম নোটিশটা বিপ্লববাবুকে মাস ৬ আগে দেয়া হয়েছিল। আমরা তো তা জানি না। জানবার কথাও নয়। উনি নোটিশের জবাবে সময় চেয়েছিলেন। ওকে ৬ মাস সময় দেয়া হয়েছিল। কত টাকার লোন বলতে পারেন? লোনটা বড় কথা নয়, ইন্টারেস্টটাই মারাত্মক। যত দেরি হয় তত বাড়ে, লাফিয়ে লাফিয়ে। অমিত গুহ যেন মজা করছে এমনভাবে বলল। তিথি চারিদিকে চেয়ে দেখে নিল একবার। রাকাদের এই ঘরে কেউ নেই। রাকাদের বাড়িতে এমনিতেই লোক কম। রাকা আর তার মা বাবা। রাকা পাশের ঘরে পড়ছে। তিথি সুতরাং একা। তবু সে একটু চাপা গলায় বলে, আপনি আজ কেন এসেছিলেন বলুন তো? এলেন, তবু কিছুই বলে গেলেন না। আমাদের এখন কি ভীষণ অবস্থা। অমিত গুহ একটু চিন্তিত স্বরে বলে, আমি ঠিক অফিসিয়ালি যাইনি। তাহলে? বাড়িটা বিক্রি হবে এরকম একটা গুজব শুনে আমি কন্ট্যাক্ট করি বায়ার হিসেবে। ইচ্ছে ছিল কত দরদাম উঠছে তা আনঅফিসিয়ালি জেনে নেওয়া। আমাদের কোম্পানি যে লোন রিপেমেন্ট ক্লেম করবে সেটার সঙ্গে বাড়ির দামের কত তফাৎ হচ্ছে সেটা আঁচ করা। কিন্তু এসব অত্যন্ত কমার্শিয়াল ব্যাপার। তোমার বয়স তো বোধহয় ১২-১৩-র বেশি নয়। ১৪+। এ যুগে ১৪ অনেকটাই বয়স। তাই দেখছি। একটা কথা বলবেন, সুদে আসলে কত দাঁড়িয়েছে? সঠিক হিসেব কষা হয়নি। সে যাই হোক, ইট ইজ আ ভেরি ভেরি বিগ অ্যামাউন্ট। যদি আমরা আরো একটু সময় চাই দেবেন? সময় নিয়ে কি করবে? টাকা শোধ? যদি চেষ্টা করি। অমিত কথায় খুব গলা ছেড়ে অট্টহাসি হেসে উঠতে পারত। হাসিরই কথা। তিথিও টের পাচ্ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, অমিত হাসল না। বরং খুব সিরিয়াস গলায় বলল, যত সময় নেবে তত চক্রবৃদ্ধি হারে সুদ বাড়বে। এই কারবারের টাইম ইজ মানি। ভেবে দেখো, টাকাটা কম হলে সুদ কম হয়, গায়ে লাগে না। কিন্তু বিগ অ্যামাউন্ট মানে সুদও অনেক। পারবে? চেষ্টা করতে দোষ কি? পার্ট বাই পার্ট যদি দিই। এসব অ্যামাউন্ট পার্ট বাই পার্ট দিয়ে সুবিধা নেই। যা শোধ করতে পারবে পরের বছর সুদে আসলে আবার ব্যাক টু দি স্কয়ার ওয়ান হয়ে যাবে। বাঁদরের অঙ্ক কষনি, ৩ হাত ওঠে তো ২ হাত নামে। এখানে ৩ হাত উঠলে ৩ হাতই নেমে যেতে হবে। লাভ হবে না তিথি। তাহলে আমরা কি করব? বাড়ি বিক্রি করে যদি? বাড়ি বিক্রির তো প্রশ্নই ওঠে না, ওটা যে বাঁধা আছে। তোমার মামা জানতেন না বলে বাড়ি বিক্রির চেষ্টা করছিলেন। আমরা খুব গরিব হয়ে গেছি, তাই না? না, তা কেন? আজও আমাদের বাড়িতে মুরগির মাংস হয়েছিল। ২ দিন পর থেকে হয়তো শুধুই ডাল ভাত। না, তোমরা এখনো ততদূর গরিব নও। আর একটা কথা হলো, বিপ্লববাবুও কিন্তু কখনোই বড়লোক ছিলেন না। তবে উনি বড়লোকদের মতো থাকতে ভালোবাসতেন। আচ্ছা, আপনারা বোধহয় খুব রিচ, তাই না? আমি নই, তবে আমার বাবা কাকারা ঝানু ব্যবসাদার। আপনাদের কি সুদের কারবার? অমিত সামান্য হেসে বলে, তা কেন? আমাদের রোলিং মিল আছে, স্প্রিং তৈরির কারখানা আছে, ডিস্ট্রিবিউটরশিপ আছে, আবার একটা ফিনান্সিয়াল চিট ফান্ডও আছে। আমার বাবা কোনোদিন টাকাকে টাকা বলেই মনে করল না। তবু আমি কিন্তু আমার বাবাকে ভীষণ ভালোবাসি। মনে আছে, উনিও তোমার কথাই বেশি বলতেন। বলতেন? কি বলতেন? তুমি যে বাবাকে ভীষণ ভালোবাসো, এই কথাটাই বলতেন। হ্যাঁ, বাবাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার বাবার কয়েকটা ড্রব্যাক ছিল, সেটা অস্বীকার করি না। ড্রব্যাক আমাদের সকলেরই আছে। আচ্ছা, দেউলিয়া বলে একটা কথা আছে না? আমরা কি তাই এখন? না, এখনো নও। তবে মস্ত অ্যাসেট ওই বাড়িটা। বিপ্লববাবুর অবশ্য একটা কনসালটেন্সি ছিল, সেটার কি অবস্থা জানি না অবশ্য। খুব খারাপ। বাড়ি ভাড়া বাকি পড়েছে। আরো কি কি সব যেন, বোধহয় লায়াবিলিটিস বেশি। তবু একটু খোঁজ নিতে বলো তোমার মামাকে, কোথাও কোনো বিল ও ডিও রয়েছে কিনা। বলবো। অবশ্য সাকসেশন সার্টিফিকেট না পেলে তোমরা কিছুই ক্লেম করতে পারবে না। আচ্ছা, এমন কোথাও তো কেউ ভাবতে পারে যে আমার বাবা টাকার প্রবলেমে পড়েই সুইসাইড করেছে? ভাবাটাই স্বাভাবিক। আর সেই প্রবলেমের জন্য আপনারাও খানিকটা দায়ী।
অমিত সামান্য হাসির শব্দ করল, রাগল না। বলল, আদালত অবশ্য তা বলবে না। এ হলো ঋণং কৃত্যা ঘৃতং পিবে। তবে তোমার কথাটা মরালে আমি মানছি। বিপ্লববাবু যদি টাকার চিন্তায় আত্মহত্যা করে থাকেন তবে তাতে খানিকটা পরোক্ষ ইন্ধন আমাদেরও ছিল। কিন্তু তুমি এই পয়েন্টটায় বেশি জোর দিও না। না, আমি এমনিই বললাম, দোষ তো আমার বাবারই। তুমি একটা কাজ করো, তোমার বাবার ঘরে খুঁজলে কিছু কাগজপত্র পাবে। আমাদের কাছ থেকে উনি যে টাকা নিয়েছিলেন তার কিছু দলিলপত্রের কপি। ওতে আসল টাকা আর রেট অফ ইন্টারেস্ট আছে। বাড়িতে ক্যালকুলেটর থাকলে তাতে হিসেব করে নিতে পারবে। ওর লোনে প্রতি ৩ মাস অন্তর ইন্টারেস্টটা লোন অ্যামাউন্টে যোগ হতো। আরো ৩ মাস পর সেই অ্যামাউন্টের ওপর সুদ হয়ে সেটা আবার আসলে যোগ হতো, বুঝলে? ইস, সে তো সাংঘাতিক ব্যাপার। খুব সাংঘাতিক। আমাদের কাছ থেকে বড় ব্যবসায়ীরা ডেইলি ইন্টারেস্টেও টাকা নেয়। বাবার লোনটা কত দিনের পুরনো? বোধহয় ৩.৫ বা ৪ বছর। তাহলে বাবা আপনাদের জন্যই সুইসাইড করেছে। অমিত একটু ব্যথিত গলায় বলে, পৃথিবীটা দুর্বলদের জায়গা নয়। আমার বাবা কিন্তু দুর্বল ছিল না। তোমার বাবার কথা বলিনি, আমার কথা বলছি। আপনার কথা? আপনার কথা কেন বলছেন? কে জানে কেন বলছি। তবে একটা কারণ বোধহয় এই যে আমি এ ব্যাপারে কিছু করতে পারি না। সবটাই আমার হাতের বাইরে। বুঝতে পারছি আপনার সত্যিই কিছু করার নেই। শুনুন, একবারটি আমাদের বাড়িতে আসবেন, তাড়াতাড়ি একদিন। কেন বলো তো? মুখোমুখি একটু কথা বলবো। লাভ হবে কিছু তাতে? হবে না? বোধহয় না। আমার বাবা আর কাকাদের চিট ফান্ডের সঙ্গে আমি যুক্ত নেই। আমি আলাদা চাকরি করি। আমরা কোনো সুবিধে চাইবো না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সেরকম মেয়েও নয়। আমি ওসব সুদ আসলের কারবারে নেই। সত্যি বলতে কি, আমি আজ তোমাদের দেখতে গিয়েছিলাম কোনো সাহায্যে আসতে পারি কিনা সেটাই কনসিডার করতে। কিন্তু মনে হচ্ছে তোমাদের জন্য আর কিছুই করার নেই। তবে আমি একবার যাব। ডেট দিতে পারছি না, তবে হুট করে একদিন। আপনি কি খুব ব্যস্ত মানুষ? আমি ইরেকশন ইঞ্জিনিয়ার, হিল্লি দিল্লি করতে হয়। বিদেশেও যান? প্রায়ই। আমাদের কাজ বাইরে বাইরে। কি তৈরি করেন আপনি? বেশিরভাগই বাঁধ। পাগলা নদীকে বাঁধি, জলাধার তৈরি করি। একবার এক আরব শেখ নিয়ে গিয়েছিল তার সুইমিং পুল তৈরি করতে। তাও করেছি হাসি মুখে। সুইমিং পুল? অবাক হবার কিছু নেই, শেখদের অনেক টাকা। তারা বাকিংহাম প্যালেসও কিনতে চেয়েছিল একবার। 14 বছরের মেয়ে, তুমি এখনো পৃথিবীর কত কি জানো না। হঠাৎ কেন 14 বছরের খোঁটা দিলেন বলুন তো? ভাবছি তুমি কত ছোট। পৃথিবী তোমার কাছে কতই না কঠিন হয়ে উঠেছে। তোমার এখন আনন্দের বয়স, ফুর্তির বয়স। এই বয়সে কোনো মেয়ে এরকম সমস্যা আর দুশ্চিন্তায় পড়া উচিত নয়। তিথি একটু চুপ করে রইল। তারপর বলল, বাবার সঙ্গে সঙ্গে আমার সব আনন্দ চলে গেছে। টাকা নয়, আরাম বা বিলাসিতাও নয়। বাবাই ছিল আমার আনন্দের সবচেয়ে বড় কারণ। বুঝেছি। আচ্ছা, আপনি কম্পিউটার ব্যবহার করতে জানেন? জানি। কেন? আমি জানি না। শিখবে? খুব তাড়াতাড়ি কি শেখা যায়? না, একটু সময় লাগে। তাহলে তো লাভ নেই। সব শিক্ষারই একটা বাড়তি সুবিধে আছে। মনিটারি ওয়ার্ল্ডে কখন যে কাকে দরকার হয়। চাকরির জন্য নয়। তাহলে? শুনেছি আমার বাবার অফিসে একটা কম্পিউটার আছে। তাতে বাবা কোন ডাটা ভরে রেখেছে তা জানতে ইচ্ছে করে। খুব অবাক হয়ে অমিত বলে, তোমার বাবার কম্পিউটার ছিল নাকি? জানতাম না তো। কম্পিউটারটা এখনো আছে, যদি না বাড়িওয়ালা তালা ভেঙে জিনিসপত্র সরিয়ে দিয়ে না থাকে। না না, তা দেবে না, তাহলে কেস হয়ে যাবে ট্রেসপাসিং এর জন্য। তোমার ইনফরমেশনটা নতুন। কম্পিউটারটা আমারও দেখতে ইচ্ছে করছে, কিন্তু কালই আমাকে বোধহয় দুবাই যেতে হবে। আপনার কাজটা বেশ, তাই না? আজ এখানে, কাল সেখানে। যত মজার বলে মনে হচ্ছে তত মজার নয়। কিন্তু কাজ নিয়ে যাদের ঘুরতে হয় তাদের বেড়ানোটাও হয় কাজের মতো। একবার আফ্রিকায় একটা জলপ্রপাত দেখতে গিয়েছিলাম। গিয়ে সারাক্ষণ কি করলাম জানো? শুধু ক্যালকুলেট করলাম।
কিভাবে জলটাকে বেঁধে একটা বেসিন তৈরি করে চমৎকার একটা হাইডল প্রজেক্ট বানানো যেত। হিসেব কষতে কষতে জলপ্রপাতটার সৌন্দর্য লক্ষ্যই করলাম না। ঢেকি স্বর্গে গেলেও ধানই বানে, বুঝলে? বুঝলাম। আপনার সঙ্গে টেলিফোনেই আমার বেশ ভাব হয়ে গেল দেখছি। টেলিফোন জিনিসটা অতি চমৎকার, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ইকুইপমেন্ট। কম্পিউটার তাহলে কাল হচ্ছে না, কবে ফিরবেন? দাঁড়াও, ওখান থেকে একটা ট্র্যাঙ্ক কল অথবা ফ্যাক্স মেসেজ আসার কথা। এলেই বুঝতে পারবো যাওয়ার কতটা দরকার। বিপ্লববাবু হঠাৎ একটা কম্পিউটার কিনলেন কেন জানো? না, বোধহয় বিজনেস বড় করবেন বলে। আমাদের দেশে কম্পিউটারের দিকে মানুষ আকৃষ্ট করার একটা কায়দা হয়েছে, দেখেছো? কথায় কথায় কম্পিউটার দেখাচ্ছে। কম্পিউটারে নাকি প্যাথোলজির পরীক্ষা হয়, কম্পিউটারে চোখ পরীক্ষা হয়, কম্পিউটারে ভাগ্য গণনা অবধি হচ্ছে। সব বোগাস। বোদা কম্পিউটারগুলো আসলে ডাটা ব্যাংক। ইনফরমেশন স্টোর করা ছাড়া আর র্যান্ডম অ্যাক্সেস দেওয়া ছাড়া কি করতে পারে বলো তো? ঠিক আছে, কাল দুবাই গেলেও আমি তো যাব রাতের প্লেনে। দিনের বেলা একটু সময় করে নেওয়া যাবে। অফিসের চাবি কি তোমাদের কাছে আছে? আছে। তাহলে আমি কাল সকালে তোমাকে ফোন করব। আমাদের ফোন খারাপ, আমি বন্ধুর বাড়ি থেকে ফোন করছি আপনাকে। তাহলে? কাল আমার স্কুলও আছে। স্কুল কখন ছুটি? 4:30। ওকে, স্কুল থেকে সোজা তোমার বাবার অফিসে চলে এসো। বিপ্লব দত্তের ভূত জেগে উঠল মধ্যরাতে। প্রথমে বাতাসের মধ্যে একটু ফিসফাস, তারপর অন্ধকারে একটু মন্থন। আবহ গাঢ় ঘনীভূত হয়ে ধীরে ধীরে জেগে উঠল একটা অস্তিত্ব। শরীর নয়, যেন দীর্ঘশ্বাস আর গভীর অনুভূতি দিয়ে তৈরি এক অস্পষ্ট উদ্ভাস। সে নেই, তবু আছে। বিপ্লব দত্তের ভূত ছাদ থেকে ধীরে ধীরে নেমে এলো দোতলায়। এক ঘরে তার মেয়ে এবং বাড়ির পরিচারিকা, অন্য ঘরে তার স্ত্রী এবং ছেলে। বিপ্লব দত্ত এক তীব্র আকুলতা নিয়ে লক্ষ্য করল তাদের। ফিসফিস করে বলল, ছিল, ছিল, সব ছিল। মিলি পাশ ফিরল অস্বস্তিতে। ঘুমের মধ্যে সঞ্চারে বলে উঠল, উহ মা গো। বুক্কা মাথা চুলকোলো, একটু ছটফট করলো। বিপ্লব দত্ত ধীরে ভেসে ভেসে কাটা ঘুড়ির মতো লাট খেতে খেতে নিচে নেমে এলো। এই তার ঘর। তিথি ঘুমে নিঝুম। বিপ্লব দত্ত চারিদিকে ভেসে বেড়াতে লাগলো, কিছু অস্থির, উদ্ভ্রান্ত। তার বই, তার চেয়ার, তার বিছানা, 4টে দেয়াল, দক্ষিণের জানালা, সামনের বাগান, কিছুই এখন তার আর দরকার হয় না। যখন এক দীর্ঘশ্বাসে যেন বলে উঠল, ছিল, ছিল, সব ছিল। ও কি বিপ্লব দত্ত, নাকি শুধু তার অস্থিরতা, তার জ্বালা, তার উদ্বেগ ও অপূর্ণতারই এক ঘনক? বিপ্লব দত্তের ভূত বাগানে গেল। আকাশের দিকে চেয়ে তার দীর্ঘশ্বাস বলতে লাগলো, ছিল, নেই, ছিল, নেই। তিথি আজ প্রথম তার বাবাকে স্বপ্ন দেখল। বাবা যে মারা গেছে এটা তার মনেই হলো না। বাবা দিব্যি তরতাজা। ঘরের মধ্যে বাবা কি যেন খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। হাতড়াচ্ছে টেবিল, বইয়ের শেলফ, তাক। ওহ বাবা, কি যে করেছো ঘরটাকে! কি খুঁজছো বলবে তো? খুঁজছি, হ্যাঁ। কি যেন? কি খুঁজছো তাও জানো না? জানি, কিন্তু কি যে হয় মাঝে মাঝে। হঠাৎ এইমাত্র ভুলে গেলাম। যেই তুই জিজ্ঞেস করলে অমনি আমি ভুলে গেলাম। তোমাকে নিয়ে আর পারি না। এখন অগোছালো ঘর আবার আমাকে গোছাতে হবে। দেখো তো কি কাজ বাড়ালে আমার। হ্যাঁ, তোকে কেন গোছাতে হবে? কাল সকালে একাদশী এসে গুছিয়ে দেবে। একাদশীর কথায় হঠাৎ তিথির একটা কথা মনে পড়ে গেল। সে বলল, হ্যাঁ বাবা, জানো তোমার সেই সুইসাইড নোটটা পাওয়া গেছে। কি পাগল বলো তো তুমি! কোথায় পেলে? তুমি তো ওল্ড পোসামস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস বইটার মধ্যে গুঁজে রেখেছিলে। একাদশী বইটা তুলে রেখেছিল বুককেসে। তারপর একদিন, আচ্ছা বাবা, তুমি একটা কি বলো তো, ওরকম করলে কেন? বিপ্লব দত্ত ম্লান একটু হাসল। কি করলাম? সুইসাইড করতে গেলে কেন? ও, সে একটা ব্যাপার আছে। সবাই যে তোমার নিন্দে করছে,
বলছে লোকটার একদম দায়িত্ববোধ ছিল না। ঠিকই বলে রে, ঠিকই বলে। কি যে সব গন্ডগোল পাকিয়ে ফেললাম। মায়ের সঙ্গে তোমার বনিবনা হতো না, তাই না? বউ একটা ফ্যাক্টর, ভীষণ ফ্যাক্টর। বউরা বোঝেই না যে তারা কিভাবে একজন পুরুষকে প্রতিদিনকার নির্দয়তা দিয়ে, শোষণ দিয়ে, অবহেলা দিয়ে মেরে ফেলে। ওসব কথা থাক বাবা। জানো তো, তোমাদের দুজনের ঝগড়া হলে আমার কত মন খারাপ হয়। আমারও হতো। যখন আমার মা বাবার ঝগড়া হতো, উফ, মনে হতো আমি মরে যাই না কেন। তাহলেই বোঝো। বিপ্লব দত্ত মাথা নেড়ে বলে, বুঝি না, কিছুই বুঝি না। এই যে বাড়িটা বানাতে এত টাকা ধার করতে হলো, ব্যবসা করতে গিয়ে মার খেতে হলো, এসব কার জন্য বলতো? মায়ের জন্য? এক্স্যাক্টলি। আমাকে তিষ্ঠতে দিত না, কেবল বড়লোক হতে বলতো। কেবল। যাকগে, তুই তো পছন্দ করিস না। তুমি মরতে গেলে কেন বাবা? আমার যে সব আনন্দ চলে গেল। ভুলে যাবি, সবাই ভোলে। কোনো শোক কি চিরস্থায়ী হয়? আর আমাদের অবস্থাও দেখো, কত গরিব হয়ে গেছি আমরা। বিপ্লব দত্ত তার চেয়ারে বসে লম্বা চুলে অস্থির আঙুল চালাতে চালাতে বলে, তোমরা কোনো কালে বড়লোক ছিলেও না। বড়লোকই করেছো অ্যাট দি কস্ট অফ এ ম্যান। এবার তার গুণগার দিতে হবে। তুমি এমন নিষ্ঠুর কথা বলতে পারো? পারি। আমি এক নিষ্ঠুরতারই শিকার। দ্যাট পিচ, দ্যাট লিটল ওম্যান। উফ, আবার বলতে যাচ্ছিলাম। তিথির চোখ ভরে জল এলো। বিপ্লব দত্ত অস্থির মতির মতো উঠে ঘর জুড়ে সিংহ বিক্রমে পায়চারি করতে করতে বলে, কাঁদিস না। আমি ছেলে মেয়েদের চোখের জল সইতে পারি না। তুমি আমাদের এত ভালোবাসো বাবা, আর মাকে পারলে না? আ কোশ্চেন অফ রেসিপ্রোসিটি। যাকগে, আমি ও নিয়ে অনেক ভেবেছি। কার দোষ কে বলবে? জন্মানোটাই দোষ, বেঁচে থাকাটাই দোষ। তাহলে কি আত্মহত্যাই ভালো বাবা? না না, একদম ভালো নয়। আই ফিল লোনলি, ভেরি লোনলি। কেউ নেই যেন, কিচ্ছু নেই যেন। অদ্ভুত নিঃসঙ্গতা। ঘুম নেই, জেগে ওঠা নেই, খিদে পায় না, তেষ্টা পায় না। বড্ড বোরিং। তুমি কেন রোজ আসো না বাবা? রোজ আসি, রোজ। তোদের ডিস্টার্ব করি না। আমাদের কি হবে বলো তো বাবা? কে জানে, কত লোক তো আছে, তাদের কি হয়? অত ভাবিস কেন? আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে, বাড়ি বিক্রি হবে। বাড়ি? ইট কাঠ পাথর, ও দিয়ে কি হয়? আমরা যে বাড়িটাকে ভীষণ ভালোবাসি বাবা। বাড়িকে? দূর পাগলি। বাড়িকে ভালোবাসবি কেন? মানুষগুলোকে বাস। তবে বাড়িটা বাড়ির মতো হবে। এ বাড়ির জন্যই না আমার এত লাঞ্ছনা, অপমান, এত কষ্ট, এত। বাবা, অত অস্থির হচ্ছ কেন? এ বাড়িটা, এর জন্য আমাকে নিংড়ে দিতে হয়েছে। টাকা গেল, প্রেস্টিজ গেল, প্রাণটা অবধি। তিথি। কি বাবা? সুইসাইড নোটটা কোথায়? আমার কাছে আছে, দেব? দে তো। তিথি নোটটা বের করে দিল। বিপ্লব দত্ত সেটা পড়ে মাথা নেড়ে বলল, কত কথা এখানে লেখা নেই? কত কথা লেখার ছিল। এটা একটা বোগাস জিনিস। আসল সুইসাইড নোট হবে উপন্যাসের মতো বিরাট জিনিস। তাতে সব কথা থাকবে। কি করে একটা লোক অবধারিত মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে। আসলে তাকে ঠেলে দিচ্ছে কিছু লোক, কিছু কারণ, কিছু পরিস্থিতি। খুব জটিল, বুঝলি? বুঝলাম না বাবা। তবে তুমি সুইসাইড করার পর আমারও কয়েকবার আত্মহত্যা করতে ইচ্ছে হয়েছে। দূর পাগলি, তুই কেন মরবি? কোনো মজা নেই। মরে তোমার কাছে তো যেতে পারবো। বিপ্লব দত্ত মাথা নাড়ে। না, মরে কেউ কারো কাছে আসতে পারে না। দেখছিস না আমি কেমন একা? বোরিং, অ্যাবসলিউটলি বোরিং। ধূপকাঠি নিভে গেলে যেমন একটা গন্ধের রেশ থেকে যায়, মাঝরাতে আচমকা ঘুম ভেঙে বাবার উপস্থিতির একটা রেশ যেন টের পেল তিথি। স্বপ্ন স্বপ্নই। ভূতে সে কখনো বিশ্বাস করে না। তবু অন্ধকারে সে স্বপ্নটার স্মৃতি উপভোগ করছিল। অন্তত স্বপ্নেও তো এসেছিল বাবা।
সে উঠে বাতি জ্বেলে বিপ্লব দত্তের অব্যবহৃত একটা ডায়েরি খুলে তারিখ আর সময়সহ স্বপ্নের একটা বিবরণ লিখে রাখল। স্বপ্নের কথা মনে থাকতে চায় না বলেই লিখল। এই স্বপ্নটা সে ভুলতে চায় না। সকালে ব্রেকফাস্টের সময় তিথি বলল, মা, আজ আমার স্কুল থেকে ফিরতে অনেকটা দেরি হবে। কেন, কোথায় যাবি? বাবার অফিসে, অফিসের চাবিটাও নেব। সেখানে কি আছে? একবার যাব, দেখব। কে নিয়ে যাবে তোকে? তিথি একটু হেসে বলে, শোনো মা, এখন কিন্তু আমাদের মাথার উপর কেউ নেই, তাই না? আমাদের কেউ কোথাও নিয়ে যাবে না। এখন থেকে আমাদের একা একাই যেতে হবে। একটু তাড়াতাড়ি সাবালক হয়ে উঠতে হবে। হার্ড ডেজ অ্যাহেড। মিলি মেয়ের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ চোখ নামিয়ে নিয়ে বলল, তাড়াতাড়ি এসো, নইলে ভাববো। আজকাল আমার অল্পেই ভীষণ টেনশন হয়। বিকেলে যখন বিপ্লব দত্তের অফিস বাড়িতে একাই পৌঁছে গেল তিথি, তখন শীতের ঘোর সন্ধে। ল্যান্ডিংয়ে একজন স্যুট পরা লোক দাঁড়িয়ে। বেশভূষার পার্থক্যে লোকটিকে এত অন্যরকম লাগলো যে প্রথমে চিনতেই পারেনি তিথি। আমি 10 মিনিট অপেক্ষা করছি মাত্র। তুমি খুব টাইমলি এসেছ। তিথি লোকটাকে তখন ভালো করে দেখল। ও আপনি? বাঁচা গেল। একা একটা অচেনা বাড়িতে ঢুকে ভয় ভয় করছিল। কেউ যদি চোর বলে ভাবে। চোরেরা অন্যরকম হয়, তারা তোমার মতো হয় না। লোকটাকে দেখতে বেশ, একটু যেন নার্ভাস, একটু যেন সরল, আবার যেন মিটমিটে দুষ্টুমি বুদ্ধিও আছে। বিপ্লব দত্তের অফিস ঘর খুলে যখন আলো জ্বালালো তিথি, তখন চারদিকটা ঝলমল করে উঠল। বোধহয় ভালো ইন্টেরিয়র ডেকোরেটরকে দিয়ে সাজিয়েছিল তার অফিস ঘর বিপ্লব দত্ত। আসল সেগুন কাঠের প্যানেল করা ঘর। ক্যাবিনেট সেগুন কাঠেরই। অত্যাধুনিক টেবিল এবং ভালো জাতের গদিওয়ালা চেয়ার। এয়ার কুলার বসানো ঘরটা একটু ভেপসে আছে। অমিত কুলারটা চালু করে দিল। একদিকে আলাদা কম্পিউটার টেবিল, যন্ত্রটা প্লাস্টিকের ঢাকনা দেওয়া। অভ্যস্ত হাতে অমিত কম্পিউটার চালু করল। টেবিলের টানায় পাওয়া গেল কম্পিউটারের তথ্যাবলী। অমিত সম্পূর্ণ মগ্ন হয়ে যন্ত্র নিয়ে মেতে গেল। তিথি তার বাবার চেয়ারটায় গিয়ে বসল। লোকটা তাকে এত তাচ্ছিল্য করছে কেন? 14 বছর বয়সটা কি এতই তাচ্ছিল্য করার মতো? তার বুঝি বয়স হবে না? প্রায় আধ ঘন্টা এক নাগাড়ে একটার পর একটা তথ্য খুঁটিয়ে দেখল অমিত। একটাও কথা বলল না। একবারও ফিরে তাকালো না। লোকটা কাজ পাগল নাকি? আধ ঘন্টা বাদে অমিত চেয়ারে হেলান দিয়ে বসে একটা বড় শ্বাস ছাড়ল। তিথি ব্যগ্র গলায় বলল, কি দেখলেন? অমিত ডাইনে বায়ে মাথা নেড়ে বলল, কিছু আশাব্যঞ্জক পাওয়া যায়নি এখনো, আরো একটু দেখতে হবে। দেখুন, আমি বসছি। আপনার দুবাই যাওয়ার কি হলো? আজ হচ্ছে না, 7 দিন পর যেতে হবে। মনে মনে কেন খুশি হলো তিথি। এই লোকটা দুবাই না গেলে তার কি এমন উপকার হবে? ভ্রু কুঁচকে ব্যাপারটা একটু ভাবতে চেষ্টা করলো সে। লোকটা আবার কম্পিউটার নিয়ে মগ্ন হয়ে গেছে। কাল টেলিফোনে আপনি আমাকে 14 বছরের মেয়ে বলে ডেকেছিলেন কেন? দাঁড়াও, সামথিং ইজ কামিং আপ। আমি কিন্তু আপনার উপর একটু রেগে আছি। অমিত কোনো জবাব দিল না। পলকহীন চোখে চেয়ে রইল কম্পিউটারের পর্দার দিকে। শুনেছেন, আমি কিন্তু রাগ করেছি। এটা একটা আনরিয়ালাইজড বিল দেখছি। সামান্য উত্তপ্ত গলায় বলে অমিত। বিল? কিসের বিল? তুমি বুঝবে না, একটু চুপ করে বসো তো। ধমকাচ্ছেন? এমনিতেই আমার মন খারাপ। প্লিজ হোল্ড ইউর টাং ফর আ মিনিট। অ্যানাদার বিল। চেক বাউন্স করেছিল, কেস কোর্টে। আমাকে কম্পিউটার হ্যান্ডেলিং শিখিয়ে দেবেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটার বাহ্য চৈতন্য নেই। চুপচাপ একটা বন্ধ ঘরে কাঁহাতক বসে থাকবে তিথি। সে হাতের কাছে বেশ ঝকঝকে একটা পুশ বাটন ফোন দেখে বন্ধু রাকাকে ফোন করলো। তরল আলাপ। রাকা, বল তো কোথা থেকে ফোন করছি? কোত্থেকে রে, বাড়ি? পারলি না, বাবার অফিস থেকে। ওমা, সেখানে কেন? কাজ আছে, আমরা একটা কম্পিউটার বাস্ট করছি। আমরা মানে? তোর সঙ্গে কে? একজন কম্পিউটার এক্সপার্ট, একটু গোমড়া মুখ। অমিত একটা ধমক দিল। একটু নিচু গলায় কথা বলো, আমি মোটেই গোমড়া মুখ নই। রাকা সভয়ে বলল, কে রে? চাপা গলায় তিথি বলল,
ওই লোকটা তোকে ধমকাচ্ছে কেন? জোরে কথা বলছি বলে। রাকা খিলখিল করে হাসলো। হো বাবা, দারুণ রাগী তো। কম্পিউটারটা কি তোদের? ছিল তো আমাদেরই, এখন কি হবে কে জানে। তুই তো ইনসাইড স্টোরি জানিস। শুনছি বাবার অনেক লায়াবিলিটি, কিছুই থাকবে না। কিন্তু আমার বাবার অফিসটা যদি তুই দেখতিস, ফ্যান্টাস্টিক, ছোটর মধ্যে দারুণ সাজানো। আসবি একদিন? গিয়ে কি হবে? আরো দু চারজনকে জুটিয়ে দারুণ আড্ডা। ওপাশের ফুটে একটা ভালো রেস্টুরেন্ট আছে, বললেই চা খাবার সব দিয়ে যাবে। হ্যাঁ, গুড আইডিয়া। অমিত ফের মৃদু শাসনের স্বরে বলে। আস্তে, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। এই রাকা, ছাড়ছি রে, পরে কথা বলবো। কাল চলে আয় না। আচ্ছা, দেখব। তোর কম্পিউটার এক্সপার্টের বয়স কত রে? তা আছে, নিয়ারিং 30। ওহ হেল, আর একটু কম হলে। হ্যান্ডসাম? মন্দ নয়, বলেই ফোনটা রেখে দিল তিথি। তার হঠাৎ মেজাজটা খিচড়ে যাচ্ছে কেন? কেনই বা বুকটা দূর দূর করছে। তিথি চুপ করে পাথর হয়ে বসে রইল। টিক 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 টিক। সামথিং রং? অনেকক্ষণ কম্পিউটারকে ব্যবহার করে অমিত চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর একটা ক্লান্তিসূচক শব্দ করল, হাহ। তিথি পেছন থেকে ওকে দেখছিল স্থির চোখে। অমিত রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে তিথির দিকে তাকিয়ে বলে, লায়াবিলিটিস আছে, ধারও আছে, বকেয়া আছে অনেক পেমেন্ট। তবু আমি ভাবছি এ কোম্পানি চালু করা যায়। কিভাবে? আর মাত্র 1,050 টাকা ঢাললেই। অবশ্য টাকা ঢাললেই তো হবে না। ইট নিডস এ গুড ম্যানেজমেন্ট। বুদ্ধি আর ধৈর্য থাকলে কোম্পানিকে টেনে তোলা যাবে। কে টেনে তুলবে বলুন? অমিত হাত উল্টে একটা অসহায় ভঙ্গি করে বলে, সেটা তোমার ব্যাপার, তুমি বুঝবে। ইচ্ছে করলে তুমি কাউকে অ্যাপয়েন্ট করতে পারো, ইচ্ছে করলে নতুন পার্টনার নিতে পারো। আমি আমি কি করে করব? অমিত কাঁধ ঝাঁকিয়ে বলল। তবে যে বড় 14 বছরের মেয়ে বলায় রাগ করেছিলে? সে তো ঠিকই করেছি, কিন্তু আমি কাউকে অ্যাপয়েন্ট করব কি করে? কোম্পানি তো বাবার। অমিত একটু অবাক হয়ে বলে, তুমি তো এই কোম্পানির একজন পোটেনশিয়াল শেয়ার হোল্ডার অ্যান্ড পার্টনার। আমি? সে কি? অমিত ফের কম্পিউটারের কয়েকটা চাবি টিপল। পর্দায় একটা এগ্রিমেন্টের ছবি ভেসে উঠল। অমিত বলল, এসো, দেখে যাও। ভীরু দ্বিধাজড়িত পায়ে এগিয়ে গেল তিথি। পর্দার দিকে চেয়ে সে ছবিটা দেখল, কিন্তু কিছু বুঝতে পারল না। অমিত একটা পেন্সিলের ডগা দিয়ে ডটেড লাইনের ওপর রেখে বলল, এটা তোমার নাম দেখতে পাচ্ছ? তিথি দেখতে পেল। অমিত বলল, এ ভেরি লিগালাইজড ডকুমেন্ট। তুমি আর বিপ্লব দত্ত পার্টনার। তিথি হাঁ করে রইল বিস্ময়ে। বলল, বাবা কখনো বলেনি তো আমাকে। বলেনি, কিন্তু তোমার সই রয়েছে যে। সই? একটু ভেবে তিথি বলল, অনেকদিন আগে বাবা একটা কাগজে সই করতে বলেছিল। সেটাই কি এটা? অনেকদিন বলতে তেমন বেশি দিন নয়, কিন্তু মাত্র 1 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি সত্যি এই কোম্পানির পার্টনার? না, এখন আর পার্টনার নও। তিথির মুখ শুকনো। এই যে বললেন। কি বললাম? আচ্ছা বোকা মেয়ে তো, 14 বছরের খুকি। তোমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন তুমি পার্টনার ছিলে বটে। এখন আর নই। না, কারণ এখন তুমি এই কোম্পানির মালিক। তিথি ঝলসে উঠল। মালিক? ইউ মিন প্রোপ্রাইটর? হ্যাঁ, তবে এ সিঙ্কিং কোম্পানি। টেনে তোলা যায়, কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হবে। খাটুনি আছে। তিথি চারদিকে অবাক চোখে চেয়ে দেখল। এসব আমার? বিরক্ত অমিত বলল, অত উতলা হবার কি আছে? এখন মাথা ঠান্ডা রাখো। আজ বেশ রাত হয়ে গেছে, আজ আর কিছু হবে না। তুমি কাল একটু বেলাবেলি চলে এসো। দরজার গায়ে ওই যে মস্ত লেটার বক্স, ওটা খুলে দেখো কোনো চিঠিপত্র এসেছে কিনা। বিশেষ করে দেখবে চেক। কয়েকটা পেমেন্ট তুমি পেয়ে যাবে। ড্রয়ার, ক্যাবিনেট, এগুলো ভালো করে সার্চ করবে। মনে হচ্ছে কম্পিউটারে আরো ইনফরমেশন ভরা আছে, সেগুলোও দেখা দরকার। কাল আপনি আসবেন না? আমি? আমি কেন আসব?
আমি যে এসব কিছুই বুঝি না, বুঝবার কথাও নয়। আমি বলি কি, তুমি তোমার মামার হেল্প নাও। মামা তো কেবল সব বেচে দেওয়ার কথা বলে, মামা কিছুতেই কোম্পানি চালাতে দেবে না। চালানো সহজও নয়। তাহলে কি হবে? অমিত ঘড়ি দেখে বলল, আমার একটা জায়গায় আজ রাতেই যেতে হবে, সময় নেই, এসব নিয়ে পরে কথা হবে। পরে মানে কবে? এসো, আমার গাড়ি আছে, তোমাকে নামিয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু কোম্পানি? একটু ভাবতে দাও, বলবো। দায়িত্ব নিচ্ছেন তো? না, দায়িত্ব নয়, আমার ভূমিকা হবে অ্যাডভাইজারের, তার বেশি কিছুই নয়। বারে, আমি সব একটা কোম্পানির মালিক হলাম, আর আপনি আমার উৎসাহে জল ঢেলে দিচ্ছেন। আমার তো খুব বেশি কিছু করার নেই তিথি, তবে তুমি ঘাবড়ে যেও না, চেষ্টা করলে পারবে। তোমাদের 3টে বিলের সন্ধান পাওয়া গেছে। ওটা আদায় হলে আপাতত কোম্পানি বেঁচে যাবে। মনে হয় আনরিয়েলাইজড আরো কয়েকটা বিলের খোঁজ পাওয়া যেতে পারে, তবে আদায় করা শক্ত। মৌলালি থেকে সল্টলেক তিথিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার পথে গাড়ি চালাতে চালাতে খুব কম কথাই বলল অমিত। তাকে ভীষণ গম্ভীর আর অন্যমনস্ক দেখাচ্ছিল। লোকটাকে কেমন ভয় ভয় লাগছিল তিথির। গতকাল ধুতি পাঞ্জাবি পরা নার্ভাস কুণ্ঠিত ভীতু যে লোকটাকে সে দেখেছিল, এ তো সে নয়। পোশাক পাল্টালে কি লোকের ব্যক্তিত্ব পাল্টে যায়? নাকি এই লোকটা নানা রকম রোলে অভিনয় করতে পারে? লোকটা এমনকি ভালো করে বিদায় সম্ভাষণও জানালো না তিথিকে নামিয়ে দেওয়ার পর। শুধু দায়সারা ভাবে বলল, চলি, এবং চলে গেল। তিথিকে পাত্তাই দিল না, একদম পাত্তা দিল না। 8 মাস আগে সে 14 পূর্ণ করেছে, বয়স কম নয়, তবু পাত্তা দিল না একদম। রাতে খাওয়ার টেবিলে বুক্কা বলল, তিথি একটা কোম্পানির মালিক, আমাদের এই ঘটনাটা সেলিব্রেট করা উচিত মা। মিলি তার স্থায়ী কোঁচকানো ভ্রু তুলে বলল, সেলিব্রেট? আমাদের সেলিব্রেট করার মতো কিছু তো নয়। কে কোম্পানি চালাবে? বাড়িওয়ালা নাকি মামলা করবে, অনেক দিনের ভাড়া বাকি। সঞ্চারী বলল, দেয়ার ইজ হোপ অ্যাগেনস্ট হোপ। আমাদের 3 ভাই বোন যদি একসঙ্গে চেষ্টা করি। মিলি কঠিন চোখে মেয়ের দিকে চেয়ে বলে, আর পড়াশুনো? বুক্কা বলে, পড়াশোনা করে কি হবে মা, আগে তো আমাদের সার্ভাইভাল। মিলি বলে, আমাদের চলে যাবে, বাড়ি বিক্রি হয়ে গেলে ঠিক চলে যাবে। বজ্রাঘাতের ইচ্ছে ছিল না তিথির, কিন্তু তবু কথাটা না বলে পারল না। বাড়ি বিক্রি হবে না মা, এ বাড়ি মর্টগেজে আছে। মর্টগেজ? তোকে কে বলল? আছে মা, আমি খবর পেয়েছি, সেজন্যই অরিজিনাল দলিল আমাদের কাছে নেই। তোর বাবা তো কখনো বলেনি আমাকে সে কথা। হয়তো তোমাকে দুঃখ দিতে চায়নি, হয়তো ভেবেছিল টাকা শোধ দিয়ে মর্টগেজ ছাড়িয়ে নেবে। উহ, আর কত ভোগ বাকি আছে বলতো? তাহলে এখন কি হবে? কি হবে তা কেউ জানে না। তিথি একটু চুপ থেকে আস্তে আস্তে করে বলল, ভাবছো কেন? কিছু একটা আমরা করবই। কি করবি সেটাই তো জানতে চাইছি। জানি না মা, এত তাড়াতাড়ি কি সব ঠিক করে ফেলা যায়? বাড়ি কার কাছে মর্টগেজ আছে তা জানিস? জানি, সেই দিন অমিত গুহ বলে যে ছেলেটি এসেছিল, ওদের কাছে। তোকে কে বলল? অফিসে রেকর্ড আছে। কত টাকার মর্টগেজ? সব তোমাকে বলবো মা, এখনো অনেক কিছু দেখতে হবে, জানতে হবে। বুক্কা বলল, লড়তেও হবে, উই শ্যাল ফাইট। মিলি চুপ করে রইল। সম্ভবত সে ধূসর চোখে তার দাম্পত্য জীবনটা আগাগোড়া দেখতে চাইছিল। একজন খেয়ালি দায়িত্বজ্ঞানহীন ঢিলা প্রকৃতির মানুষ। কেন লোকে কবিতা পড়ে তা ভেবে পায় না মিলি। অকাজের কাজ। বিপ্লব কবিতা পড়ত। দুবাই, দুবাই, মিডল ইস্ট, পশ্চিম এশিয়া, মরুভূমি, উট, আঙুর, আজান, তেল, টাকা। কেন দুবাই যায় লোকে? এবং ফেরার ঠিক থাকে না। বাবার অফিস ঘরে এসে রোজই বসে তিথি। মাঝে মাঝে 3 ভাই বোন আসে। মামা আসছে, মা আসছে, কিন্তু কি করতে হবে তা তারা কেউ ভালো বুঝতে পারছে না। ইউল টমসন কোম্পানি অবশ্য একটা চেক দিয়েছে 90,000 টাকার, গাঁইগুই করেনি। আর একটা কোম্পানি বলেছে 7 দিনের মধ্যে দেবে। বাড়িওয়ালাকে আপাতত ঠেকানো গেছে। আজ তিথি কম্পিউটার নিয়ে বসেছিল, তার চোখ ফেটে জল আসছিল।
সে কম্পিউটারকে ভেদ করবে কি করে? তাকে তো কেউ শেখায়নি। এ কোম্পানি বা চালাবে কি করে সে? সে চালানোর জন্য দরকার ইঞ্জিনিয়ার, দরকার ভালো অ্যাডমিনিস্ট্রেশন, কোঅর্ডিনেশন। তারা সবাই মিলেও মাথামুন্ডু কিছুই স্থির করতে পারছে না। আর লোকটা দুবাই গিয়ে বসে আছে। রোজ অমিতের বাড়িতে ফোন করছে তিথি, আর শুনতে পাচ্ছে দুবাই দুবাই। ওই শব্দটাই এখন শত্রু হয়ে দাঁড়িয়েছে তার কাছে। দুবাই যায় কেন লোকে? একদিন ফোন করতেই একটা মেয়ে ধরল। আপনি কি অমিতবাবুর স্ত্রী? স্ত্রী? অমিতের আবার স্ত্রী হলো কবে? মানে আপনি ওর কি হন? আমি ওর ছোট পিসি। আপনি কে? আমি দত্ত রিলায়েন্সের একজন পার্টনার, ওকে ভীষণ দরকার। কবে ফিরবে ঠিক নেই, এলে খবর দেব। ফোন রাখার পর তিথি শুধু খটকা হতে লাগলো। অমিতের আবার স্ত্রী হলো কবে থেকে? এ কথাটার মানে কি অমিত গুহ বিয়ে করেনি? অসম্ভব। নিশ্চয়ই বিয়ে করেছে এবং ছেলেপুলেও আছে। দুদিন পর সে আবার টেলিফোন করলো। আচ্ছা, অমিতবাবুর স্ত্রী কি বাড়িতে আছেন? একটা হেঁড়ে গলা বলে, অমিতের স্ত্রী? কি বলছেন এসব? সে তো বিয়েই করেনি। আপনি কে বলছেন? আমি দত্ত রিলায়েন্সের পার্টনার তিথি দত্ত। ও হ্যাঁ, আপনি তো প্রায়ই ওকে টেলিফোনে খুঁজছেন। কি দরকার বলুন তো? একটা অফিসিয়াল ব্যাপারে ওর একটু হেল্প। আমরা আশা করছি 2-4 দিনে এসে যাবে। আপনাকে ও কি হেল্প করছে বলুন তো? আমি ওর কাকা। আমাদের বিজনেসের ব্যাপারে আমি ওর পরামর্শ নিচ্ছি। আপনি কি বিপ্লব দত্তের মেয়ে? হ্যাঁ। ও, আপনাদের নামে তো একটা নোটিশ যাচ্ছে। নোটিশ? কিসের নোটিশ? একটা লোনের ব্যাপারে। হ্যাঁ, জানি। গত 3 দিন ফোন করেনি তিথি। রোজই অবশ্য তীব্র ইচ্ছে হয়েছে, কিন্তু করেনি। অমিতের বাড়ির লোকেরা তার গলা চিনে ফেলেছে। ফোন করলেই ভাববে আবার ওই মেয়েটা জ্বালাচ্ছে। তিথি কম্পিউটারের অন্ধকার পর্দার দিকে চেয়ে বসে আছে। ভাবছে, বা কিছুই ভাবছে না। ইচ্ছে করে নয়, মাথার ভেতর দিয়ে হু হু করে এলোমেলো চিন্তারাশি মেঘের মতো ভেসে যাচ্ছে। দরজায় একটা টোকা পড়ল, বোধহয় বুক্কা বা সঞ্চারী। কিন্তু মনটা টিকটিক করে উঠল, চলকে উঠল। যদি সে হয়? দরজা খুলে সে দেখল সেই। কেন যে অভিমানে তার ঠোঁট কেঁপে উঠল কে জানে। শ্বাস আটকে আসছে, গলা আটকে আসছে। স্খলিত কণ্ঠে সে শুধু বলল, এত দেরি হলো কেন? অমিত অবাক হয়ে তিথির দিকে চেয়ে বলল, আরে তুমি ওরকম করছো কেন? কাঁদবে নাকি? অমিত ভারী বিব্রত হয়ে ডাইনে বাঁয়ে মাথা নেড়ে অসহায় ভাব প্রকাশ করল। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, এত জরুরি তলব কিসের জন্য বলো তো? কি এমন বিপদ হলো তোমার? ততক্ষণে তিথি টেবিলে মুখ নামিয়ে হাতের আড়ালে অঝরে কেঁদে চোখের জল ফেলছে। কেঁপে কেঁপে উঠছে তার শরীর। কি মুশকিল! মেয়েটা কাঁদে কেন? এনিথিং রং? কোনো জবাব না পেয়ে অগত্যা একটা চেয়ারে বসে নীরবে অপেক্ষা করতে লাগলো অমিত। সে কাজের মানুষ, মেয়েদের ব্যাপারে তার অভিজ্ঞতা সঞ্চয়ের অবকাশই হয় না। এ মেয়েটার নতুন কোনো বিপদ হলো নাকি? তাহলে সেটা বলছে না কেন? ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো সে। গলা খাঁকারি দিল বার কয়েক। অস্ফুট স্বরে বার দুই বলে উঠল, কি মুশকিল! অবশেষে তিথি মুখ তুলল। বৃষ্টি হয়ে যাওয়ার পর যেমন হয় চরাচর, তেমনি স্নিগ্ধ সজল মুখ। কান্নার কিছু উপকারের দিকও আছে হয়তো। অমিত একটু উদ্বেগের গলায় বলে, কি হয়েছে বলবে তো? কিছু হয়নি। আপনি এত দেরি করলেন কেন? অবাক অমিত বলে, আমার তাড়াতাড়ি ফেরার কথা ছিল নাকি? আর আমার দেরি হলো বলে তুমি? উফ! বাড়িতে না পা দেওয়া মাত্র যার সঙ্গে দেখা হয় সেই বলে, ওরে অমিত, দত্ত রিলায়েন্সের মেয়ে পার্টনার ফোন করেছিল, ভীষণ নাকি জরুরি দরকার। পিসি তো রীতিমতো জেরা শুরু করে দিল। বয়স কত, দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। কি বিপদ বলো তো? রোজ ফোন করতে নাকি? লজ্জায় মাথা নামিয়ে তিথি বলল, করতাম। অমিত কি বুঝলো কে জানে, তবে হাল ছাড়া ভঙ্গিতে মাথা নেড়ে বলে, যাকগে শোনো, তোমাদের প্রবলেমটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি। দেখলাম তোমাদের পক্ষে দত্ত রিলায়েন্স চালানো অসম্ভব। তোমাদের টেকনিক্যাল নো হাউ নেই। যদি রাজি থাকো তাহলে আমরা এই কোম্পানিটা কিনে নিতে পারি।
কিনে নেবেন? উইথ অল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এটার বদলে তোমাদের বাড়ির লোনটা ছেড়ে দেওয়া হবে। অবিশ্বাসের চোখে তাকিয়ে তিথি বলে, কি বলছেন? একটা দীর্ঘশ্বাস ফেলে অমিত বলে, এর জন্য বাবা কাকা জ্যাঠার সঙ্গে তুমুল হয়ে গেছে আমার, তবে শেষ অবধি দে অ্যাগ্রিড। আমাদের বাড়ি ছাড়তে হবে না তাহলে? অমিত হাসল, না, তবে তুমিও আর দত্ত রিলায়েন্সের মালিক থাকবে না, ঠিক আছে? তিথি মাথা নেড়ে বলল, ঠিক নেই, আপনি দয়া করছেন। বেশ পাকা হয়েছ তো। দয়া নয়, দত্ত রিলায়েন্স খুব সিঙ্কিং কনসার্ন নয়। কিছু অ্যাসেট এখানে সেখানে আছে, কুড়িয়ে বাড়িয়ে একটা কনসিডারেবল অ্যামাউন্ট দাঁড়াতেও পারে। এগুলো রিয়েলাইজ করা তোমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের পাওয়ারফুল অর্গানাইজেশন কর্তৃত্ব হাতে নিলে সেটা অনায়াসে পারবে। কাজেই দয়া বলে ভাববার কিছুই নেই। ইটস এ সিম্পল বার্টার। আমি একটা 90,000 টাকার চেক পেয়েছি, কি করব? আমরা কোম্পানি পারচেজ করার আগে তুমি যা পাবে তা তোমার। আমরা পুরনো পেমেন্ট দাবি করব না, সেরকম নিয়ম নেই। আমি আপনার কথা বিশ্বাস করি না, মিথ্যুক। এটাও দয়া? মোটেই নয়, অমিত গম্ভীর হয়ে বলে। ইনফ্যাক্ট আরো 2-1টা মোটা পেমেন্ট তুমি কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। ব্যাংকে জমা করে দিও। আজ চলি, অনেক কাজ আছে। অমিত উঠে পড়ল, দরজা খুলল। তিথি তার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি। বিরক্ত অমিত বলে, তাহলে কি চাও? দাঁতে দাঁত পিষে 14 বছরের কিশোরী তিথি তীব্র চাপা স্বরে বলে, আই ওয়ান্ট ইউ, ইউ, ইউ। হোয়াট? বলে প্রকাণ্ড হাঁ করে চেয়ে রইল অমিত। দরজাটা সজোরে তার মুখের উপর বন্ধ করে দিল তিথি। তারপর হাসতে লাগলো খিলখিল করে একা ঘরে। পর মুহূর্তেই চোখে জল এলো। পাগল! সে কি পাগল? বাড়ির টেলিফোন ঠিক হয়ে গেছে 2 দিন হলো। একটু রাতের দিকে তিথি ফোনটা করলো। কয়েকদিন পর। আমি তিথি। মাই গড, 14 বছরের মেয়ে? প্রায় 15। আমি একটা কথা জানতে চাই। কি কথা? উইল ইউ বি ওয়েটিং ফর মি? আরে পাগল, আমার বয়স কত জানো? উইল ইউ বি ওয়েটিং? তোমার এটা হলো বেড়ে ওঠার বয়স। হাসো, ফুর্তি করো, লেখাপড়া, নাচ গান, খেলাধুলো এইসব নিয়ে থাকো। দেখবে ওসব ভাবাবেগ কেটে যাবে। উইল ইউ বি ওয়েটিং ফর মি? শোনো তিথি, তোমার সামনে বিচিত্র জীবন পড়ে আছে। লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখনো তো শাড়িও ধরনি তুমি। কত কি হওয়ার আছে, জানার আছে, পাওয়ার আছে জীবনে। উইল ইউ বি ওয়েটিং? ইয়ে মানে, তোমাকে নিয়ে আর একদম পারা যায় না, খুব দুষ্টু মেয়ে তো। উইল ইউ বি ওয়েটিং? আচ্ছা, সেটা দেখা যাবে। এখন লেখাপড়ায় মন দাও। নাচ শেখো না কেন? তুমি ভালো দৌড়াও না? খুব ভালো। দৌড়াও, নাচো, গাও। উইল ইউ বি ওয়েটিং? আচ্ছা, মুশকিল তো। এটুকু বয়সে এখনই কেন? উইল ইউ বি ওয়েটিং? আচ্ছা বাবা, আচ্ছা। ওভাবে নয়, আরো ভালোভাবে। আবার জিজ্ঞেস করছি, উইল ইউ বি ওয়েটিং? অমিত একটু চুপ করে থাকে। তারপর সামান্য নরম গলায় বলে, আই উইল বি ওয়েটিং। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কোন লেখকের গল্প আপনারা শুনতে চান সেটা কমেন্টে জানালে খুশি হব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।